বুঝছেন? সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আসলে তখন ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি। তো আমাদের কারেন্ট আসছিল 4:50-এর দিকে। তো তখন ভাবলাম যে এরপর তো নামাজের একটা ব্রেক দিতেই লাগবে, সেজন্য একেবারে নামাজের পরে শুরু করলাম। তো তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা হচ্ছে ওইটুক যতটুকু পর্যন্ত হয়েছে আবার তারপর থেকে শুরু করব। কারণ ক্লাসটা নিতে লাগবে এই কারণে যে এই ক্লাসটা তোমাদের জন্য সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস। তো যেহেতু ফাইনাল ক্লাস, তো ফাইনাল ক্লাসে অবশ্যই আমি কিছু কথা বলার চেষ্টা করব, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো, আমরা সময় নষ্ট করব না, আমরা ক্লাস শুরু করে দিব। খুব বেশি সময় নষ্ট করব না, ক্লাস শুরু করব। আচ্ছা, রিয়াদ, আহসান, ইমন, হ্যালো। তানিশা, ওয়ালাইকুম আসসালাম। শোভন, আমি ভালো আছি। হ্যাঁ, মিথিলি, হ্যাঁ আবার শুরু হয়েছে। হ্যালো। আচ্ছা, রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের এমসিকিউ প্র্যাকটিস হবে, সাথে টপিক বোঝানো, দুইটাই একসাথে। আচ্ছা, এই যে অ্যাকাউন্টিং ক্লাস হবে, তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস রাত 9টার দিকে শুরু হবে। তোমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা রাত 9টার দিকে শুরু হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একটু ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আর বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও দ্রুত। বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও। ওকে, আমাদের 100 জন হলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, চলো তাহলে শুরু করি আমরা। তোমাদের হচ্ছে এই যে প্রশ্নটা আমরা এখন পড়বো, এটা নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে। ক্লাস শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ক্লাস শেষ হবে। আচ্ছা, ঠিক আছে, নাও। তোমাদের মধ্যে যে কনফিউশনটা কাজ করে সেইটা আমি এখন একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো, সেটা হচ্ছে এই যে বই যে আছে কি, অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, এই দুইটা বইয়ের রাইটার নিয়ে একটু গ্যাঞ্জাম লাগে, বা তোমরা একই মনে করো। সবসময় মনে রাখবা, যখন অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক বলবে, অ্যান কথাটা থাকবে অ্যান, তখন এই বইয়ের রাইটার হচ্ছে এই যে জোসেফ ভদ্রলোক। কে? জোসেফ ভদ্রলোক। আর যদি শুধু বলে ইন্ট্রোডাকশন টু লজিক, যদি বলে ইন্ট্রোডাকশন টু লজিক এই বইয়ের লেখককে, তখন এটার উত্তর হবে আই এম কপি। এটা একটু কষ্ট করে একটু কমেন্ট করো। আই এম কপি হবে কি? আই এম কপি বলে দিব, সব বলবো ভাই। যা পড়াচ্ছি আগে এগুলো ঠিক আছে, পিন করে দিব ফার্স্ট কমেন্টে, পিডিএফটা পিন করে দেব, ঠিক আছে? ওকে, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দাও, আর ক্লাসটা শেয়ার করে দাও। কনফিউশন ক্লিয়ার?
যদি বলে এন ইন্ট্রোডাকশন টু লজিক অর্থাৎ এন কথাটা থাকে তাহলে ওই বইয়ের রাইটার জোসেফ, আর যদি বলে ইন্ট্রোডাকশন টু লজিক এন কথাটা না থাকে তাহলে ওটা হবে আই এম কপি। কে হবে? হ্যাঁ এইভাবে, মানে জোসেফেরটা আই এম কপি করছে, এইভাবে মনে রাখবা, জোসেফেরটা আই এম কপি বলছে, ভালো কথা বলছে। ওকে, তাহলে গেল আমাদের এইটা গেল, এই যে ইন্ট্রোডাকশন টু লজিক হচ্ছে কি আই এম কপি, আর এন ইন্ট্রোডাকশন টু লজিক হচ্ছে আই এম কপি। আর এই যে লস অফ থট আছে না এই বইটা, এই বইয়ের লেখক হচ্ছে জর্জ বুল। কে? জর্জ বুল। এই যে তোমরা আইসিটি তে বুলিয়ান জেব্রা পড়ছো না, বুলিয়ান, ওই যে জর্জ বুল যে আছে উনি 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 হচ্ছে কি লস অফ থট। কি হবে? লস অফ থট। লস অফ কি হবে আমার? থট হবে। কোনটা হবে? লস অফ থট। ঠিক আছে, লস অফ থট হবে। কে এটা? বুল, জর্জ বুল হচ্ছে কে লস অফ থট বইয়ের লেখক। এই যে এইবার যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি, এটা উত্তর করো তো। আমাদের এমসিকিউ নাই, আর কয়েকটা এমসিকিউ আছে, শেষ হয়ে যাবে। বলো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটা? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় এখানে কোনটা মনে হচ্ছে তোমাদের? দেখি তো। বলো। বলো তো কোন এমসিকিউ গুলা? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে কি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে আমার কি হবে? অনুমান হবে। কি হবে? অনুমান। অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, বা আরেকটা কথা বলতে পারো যুক্তি পদ্ধতি। অনুমান বা যুক্তি পদ্ধতি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে আমার অনুমান বা যুক্তি পদ্ধতি। অনুমান বা যুক্তি পদ্ধতি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? অনুমান বা যুক্তি পদ্ধতি। ওকে, আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে বলছে কি যুক্তিবিদ্যার লক্ষ্য কি? যুক্তিবিদ্যার লক্ষ্য কি বলতো? যুক্তিবিদ্যার লক্ষ্যটা কি আসলে? এই যে আমরা যে যুক্তিবিদ্যা পড়ি, হ্যাঁ যুক্তিও হবে, বললাম তো অবসান, যুক্তি পদ্ধতি, যুক্তিও হবে অনুমানও হবে, দুইটাই উত্তর হবে, যেগুলো একটা থাকবে পরীক্ষার হলে দেখবা। যুক্তি পদ্ধতি বা অনুমান দুইটাই হবে, তোমারটাও ঠিক আছে, আমি যেটা বলছি সেটাও ঠিক আছে, দুইটাই হবে। এইবার দেখো যুক্তিবিদ্যার মূল লক্ষ্য বলছি যে এই যে আমরা যে যুক্তিবিদ্যা সাবজেক্টটা আসলে অধ্যয়ন করি, এটা কেন করি? মূলত কি আমরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে চাই, অর্থাৎ কি আমরা সত্যকে অর্জন করতে চাই। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার যুক্তিবিদ্যার মূল লক্ষ্য। কি হবে? যুক্তিবিদ্যার মূল লক্ষ্য। ওকে, এরপর যুক্তিবিদ্যার মূল কাজটা কি? এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। যুক্তিবিদ্যার মূল কাজ কি? যুক্তিবিদ্যার মূল কাজটা কি? যুক্তিবিদ্যার মূল কাজ কি? খাদিজা লিকার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যুক্তিবিদ্যার মূল কাজ কি বলতো? যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে আমার এই যে যুক্তির বৈধতা আর অবৈধতা নির্ণয় করা, এটা হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। অর্থাৎ এই যে তুমি যে একটা জ্ঞান অর্জন করতে যাচ্ছ, এই জ্ঞানটা অর্জন করলে তো তোমাকে ওই যুক্তিটা, তুমি যে যুক্তিটা পড়তেছো ওইটা কি আসলেই কি তোমার কি বৈধ নাকি অবৈধ, এটা তো তোমার হচ্ছে জানতে লাগবে, না হলে তো তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, ভুল জ্ঞান অর্জন করবা। তো সেই কারণে যুক্তিবিদ্যার কাজটাই হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা, এটা হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা। এইবার এটা লাস্ট প্রশ্ন এমসিকিউ ফার্স্ট চ্যাপ্টারের, যে জ্ঞান কত প্রকার, এটা উত্তর করো তো। জ্ঞান কত প্রকার, এটা উত্তর করো। জ্ঞান কত প্রকার, জ্ঞান কত প্রকার, এটা উত্তর করো। জ্ঞান, অতীত বাংলা বলছে ক, তুহিন আহমেদ বলছে ঘ। দেখি কে কি বলতে পারে। জ্ঞান কত প্রকার? জ্ঞান হচ্ছে তোমার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, যে জ্ঞানটা আমরা সরাসরি পাই, আর একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, যে জ্ঞানটা আমরা সরাসরি পাই না। অর্থাৎ আমাদের ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ শেষ। ফার্স্ট চ্যাপ্টারের জন্য যেগুলো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদের অলরেডি পড়াই দিয়েছি। এবার দেখো এই যে ফার্স্ট চ্যাপ্টার যে আছে এখানে আমরা কি পড়বো আসলে, ফার্স্ট চ্যাপ্টার থেকে কি আমি তোমাদের বলবো, তোমরা যদি
যুক্তিবিদ্যায় মার্কস পাওয়ার জন্য কিছু অধ্যায় আছে, তো সেই জায়গায় হচ্ছে তোমরা এই ফার্স্ট চ্যাপ্টার, তোমার যদি বাকি অধ্যায়গুলো অনেক ভালো প্রিপারেশন থাকে, আমি পার্সোনালি রেকমেন্ড করব এই অধ্যায় থেকে অ্যান্সার করবা না। ইভেন আমি আমার লাইফে জীবনও ফার্স্ট অধ্যায় থেকে অ্যান্সার করিনি, কারণ কি এই অধ্যায়টা একটা থিওরি টাইপের, তো এই অধ্যায়ে মার্কসগুলোটা মানে ধর একটু কম আসে, তার থেকে যদি আলাদাগুলো যদি কমন আসে সেগুলো যদি আমি অ্যান্সার করি তাহলে সেটাতে আমার কি একটু মার্কসটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তাও আমি তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে দিছি যে তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে পড়তে পারো। যে দেখো যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ অর্থাৎ এরিস্টটল, জন স্টুয়ার্ট মিল, তারপর হচ্ছে কি জোসেফ আই.এম. কপি, এরা কি বলছে এটা পরীক্ষায় আসতে পারে। আবার কি যুক্তিবিদ্যার স্বরূপ, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় দেখবা যে এটা থেকে প্রশ্ন চলে আসছে। যেমন হচ্ছে যুক্তিবিদ্যা নিয়ে হচ্ছে আলোচনা থাকতে পারে এইটাই, যে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান কেন বলা হয়, যুক্তিবিদ্যাকে কলা কেন বলা হয়, যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, আর এই যে যুক্তিবিদ্যার পরিধি। মানে তোমরা এই পার্টটা খুবই ভালো করে পড়বা যে আসলে যুক্তিবিদ্যা জিনিসটা কি, বা এই যে যুক্তিবিদ্যাকে যে বিজ্ঞান বা কলা কেন বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু পড়তে পারো। আচ্ছা ওকে, এরপরে দেখো আমি জাস্ট তোমাদের এই যে বলছি যে যা পড়তেই হবে, অর্থাৎ যা পড়তে হবে সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যাকে বিজ্ঞান কলা আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন বলা হয়, এই জিনিসটা তোমাদের হচ্ছে কি এই জিনিসটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমি জাস্ট এখানে জাস্ট তিনটাতে জিস্ট কথা, কি কথা, একদম জিস্ট কথাগুলো হচ্ছে বলে রাখছি যে কেন আসলে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হচ্ছে, কেন আমরা যুক্তিবিদ্যাকে হচ্ছে কি বলছি কলা বলতেছি, বা কেন আমরা যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলি। আমি জাস্ট একটু জিস্ট কথাটা লিখে দিছি এইটার সাথে কি করছে, এটার সাথে হচ্ছে মিলাবো। দেখো যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান, কারণ কি যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি নিয়ম কানুন প্রণয়ন করে। বিজ্ঞানের কাজ কি বলতো, বিজ্ঞান কি একটা নিজস্ব নিয়ম কানুন করার প্রক্রিয়া আছে না, তেমনি যুক্তিবিদ্যাও কি একটা নিজস্ব কি যুক্তি পদ্ধতি নিয়ম কানুন মেনে চলে সে, এবং সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। এই হিসাবে আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলতে পারি। তারপর কি করে, যুক্তিবিদ্যা একটা কলাবিদ্যা, কেন, কারণ কলাবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা যেটা হচ্ছে আমাদের বাস্তবে আমাদের জ্ঞানকে প্রয়োগ করার শিক্ষা দেয়, এটা কলাবিদ্যা। তো যুক্তিবিদ্যাকে কেন কলাবিদ্যা বলা হয়, কারণ যুক্তিবিদ্যা যে যুক্তি পদ্ধতি যেসব যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো কি করে আমাদের হচ্ছে কি বাস্তব চিন্তা ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করার কলা কৌশল শিক্ষা দেয়। একদম জিস্ট কথা লিখে দিছি এইটুকু একটু। এরপরে দেখো যুক্তিবিদ্যা কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সেই কথাটা আমি এখানে পুরো বাংলা ভাষায় লিখে দিছি, এটা আশা করি পড়লে এমনিতেই বুঝবা। ওকে, তাহলে এইটুক ফার্স্ট চ্যাপ্টারটা এইটুক। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিচ্ছে যে ক নাম্বার প্রশ্নে এই যুক্তিবিদ্যার সংজ্ঞাটাই বেশিরভাগ সময়ই আসতে দেখা যায়। তো এখানে একটা আমি যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়ে দিছি, আর এর সাথে হচ্ছে একটা কলা কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে। দুইটা সংজ্ঞা আছে, একটা হচ্ছে যুক্তিবিদ্যার সংখ্যা আর একটা হচ্ছে এই যে কলার সংজ্ঞা এখানে আছে। এই দুইটা সংজ্ঞা একটু দেখে যাইও, বিশেষ করে যুক্তিবিদ্যার সংজ্ঞাটা। তো আমাদের দেখো আমাদের মেইন যেটা চ্যাপ্টার ছিল সেটা শেষ। এইবার আসতেছি লজিকের সব থেকে কঠিন চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে অবরোহ অনুমান। সব থেকে কঠিন চ্যাপ্টার অবরোহ অনুমান। আমি কথা দিচ্ছি তোমরা যদি কেউ নাও পড়ে থাকো, তোমরা আমাকে জাস্ট একটু সময় দাও। লাস্ট চ্যাপ্টার তো আর নাই, আমাদের 5টা অধ্যায় শেষ, আর শুধু একটা অধ্যায় আছে ভাই। একটু আমার জাস্ট সময় দাও, আমি তোমাদের এই 6ষ্ঠ অধ্যায়টা দুইটা পার্ট আছে, দুইটা পার্টে আমি সুন্দরভাবে তোমাদের হচ্ছে সবকিছু সলভ করে দিচ্ছি। কি কি প্রশ্ন আসতে পারে আমি সেগুলো বলে দিচ্ছি, সেগুলোর উত্তরও আছে। যা শুধু তোমরা আমাকে একটু সময় দাও। তো প্রথমে অবরোহ অনুমান যদি বলি, সেখানে কি প্রথমে আমরা একটু এমসিকিউ গুলো সলভ করি। যেমন ধরো অমাধ্যম অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়। পিডিএফ পাবো, আগে ক্লাস করো তারপর পিডিএফ পাবো, পরে আগে ক্লাস করো। হ্যাঁ এমসিকিউ পরীক্ষা নিব তোমাদের একটা জাস্ট ধরো এই যে এমসিকিউ গুলো যে পড়াইলাম আসলে এটা কতটা কাজে লাগলো এগুলোর উপরই ধরো একটা পরীক্ষা নিয়ে নিব, এই আর কি। সবাই পরীক্ষা দিও, দেখবা যে তাহলে ক্লাসটা আসলে তোমাদের জন্য কত ফ্রুটফুল হয়েছে সেটা তোমরা বুঝতে পারবা। এই অধ্যায় থেকে মানে মিনিমাম ধরো তোমার 2টা প্রশ্ন তো পাবাই, তুমি মাস 2টা প্রশ্ন পাবা। বললাম না 2টা পার্ট আছে, 2টা পার্ট থেকে 2টা প্রশ্ন আসবে, 2টা পার্ট থেকে 2টা প্রশ্ন আসবে। তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে পাবা, শুধু প্রথম অধ্যায় থেকে একটা পাবা, এমন টাইপের আসতে পারে। বা এমন হইতে পারে প্রথম অধ্যায় থেকে একটা দেওয়ার সম্ভাবনাই বেশি, আর বাকিগুলো থেকে প্রত্যেকটা থেকে 2টা করে আসবে, এটাই একটা সম্ভাবনা বেশি। এখন দেখো অমাধ্যম অনুমানকে কয় ভাগে ভাগ করা যায়। এই অমাধ্যম অনুমানকে বলছি
এই দেখো সবাই ভুল করতেছে, এই যে এই এমসিকিউটা সবাই ভুল করলা কেন তোমরা? শুনো, অনুমান হচ্ছে দুই প্রকার, একটা অমাধ্যম আর একটা হচ্ছে মাধ্যম। আর এই যে অমাধ্যম অনুমান আছে, এই অমাধ্যম অনুমান হচ্ছে 10 প্রকার। কত প্রকার? 10 প্রকার। তার মধ্যে আমরা মাত্র 2 প্রকার পড়বো, একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে প্রতিবর্তন। এছাড়াও আছে আবর্তিত প্রতিবর্তন, অন্তরাবর্তন, এই যে 4টা হচ্ছে জিস্ট, আরো 6টা আছে। তো অমাধ্যম অনুমান হচ্ছে 10 প্রকার, 10 প্রকার। যারা যারা 2 উত্তর করছো সবাই ভুল করছো, এটা 10 প্রকার হবে রে। অমাধ্যম অনুমানকে 10 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এটা আমার একটু মনোযোগ দিয়ে আমার এই অধ্যায়টা এমসিকিউ গুলো সলভ করা। এই অধ্যায়টা কঠিন, আমরা কি করব, আমরা এই অধ্যায়টা ভালো করে পড়বো। এই যে দেখো বললাম না, এই যে আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন বা প্রতি আবর্তন, এগুলো সবগুলো হচ্ছে কি অমাধ্যম অনুমানের অন্তর্ভুক্ত। কার? অমাধ্যম অনুমানের অন্তর্ভুক্ত। এগুলো কি অমাধ্যম অনুমানের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে দেখো কি বলছে, বলছে যে গুণের পরিবর্তন না করে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় এবং আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, এই নিয়মটা অমাধ্যম অনুমান মেনে চলে। এটা কোন অমাধ্যম অনুমান মেনে চলে বলতো? এইটা মেনে চলে হচ্ছে আবর্তন। এখন একটু আবর্তনের যে সংজ্ঞাটা দেখাচ্ছি, তারপর কি, তারপর তোমাদের এটা এটা একটু বুঝাচ্ছি। এই যে দেখো এখানে একটা উদাহরণ আছে, এটাই আমরা বুঝাচ্ছি। এখন কি বলছে, বলছে যে আবর্তনের নিয়মটা কি জানো? একটু দেখো নিয়মটা, দেখো একটু জাস্ট নিয়মটা দেখো। আমি কি বলতেছি, আবর্তনটা বুঝাচ্ছি। দেখো, আবর্তন প্রতিবর্তন থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই আসবেই আসবেই, ওইটা দেখো আমি এখন বুঝাচ্ছি তোমাদের। দেখো কি বলছে, প্রথমে বলছে যে সংজ্ঞায় কি বলছে, বলছে যে আমার গুণটা পরিবর্তিত হবে না। গুণ মানে কি জানো? গুণ মানে কি, গুণ অনুসারে আমরা যুক্তিবাক্য পড়ছি না, সদর্থক আর নৈর্থক। আমি আবার বলতেছি ভাইয়া আপুরা, এই অধ্যায়টা একটু বুঝো তোমরা। আমার কাছে এই অধ্যায়টা কঠিন, একটু হয়তো সময় লাগতে পারে, বাট তুমি যদি বুঝো, বললাম তো দুইটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা এবং তুমি কি এখান থেকে বেস্ট মার্কসটাই পাবা। তো আশা করি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা পাবো এই অধ্যায়টা পড়াইতে গিয়ে। তো সদর্থক আর নৈর্থক, সদর্থক মানে হচ্ছে হয় আর নৈর্থক মানে হচ্ছে কি নয়। তো বলছে যে গুণটা আমার অপরিবর্তিত থাকবে আবর্তনের ক্ষেত্রে। তো দেখো এইখানে কি, এটা একটা যুক্তি বাক্য, এটা একটা হচ্ছে কি আরেকটা যুক্তি বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য আর এটা কি সিদ্ধান্ত। যেহেতু আমার এটা অমাধ্যম অনুমান, তো অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থাকে একটা, সিদ্ধান্ত থাকে একটা, এটা কিন্তু আমরা পড়ছি। তো একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত, ঠিক আছে। তো এখন কি বলছে, বলছে যে সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে। তো এইটার প্রথমে আমি দেখি যে গুণটা কি, গুণটা হচ্ছে হয়। তো যখন আমি আবর্তন করতে যাব, তখন আমার এই গুণটা আমি মানে ধরো এটা কার আবর্তন জানো? এটা কোন যুক্তি বাক্য? এটা হচ্ছে এ যুক্তি বাক্য। তো এ যুক্তি বাক্যের যখন আমি আবর্তনটা বের করতে যাব, যখন আমি আবর্তনটা বের করতে যাব, তখন আমার কি হবে, তখন আমি কি করব, গুণটা আমার পরিবর্তন হইতে পারবে না। অর্থাৎ এখানে হয় আছে, হয়ই থাকবে। এই যে দেখো এখানে হচ্ছে হয় আছে। এরপর কি বলছে, এরপর বলছে যে উদ্দেশ্য পদটা হয়ে যাবে বিধেয় পদ। অর্থাৎ এখানে আমার কি, মানুষ হচ্ছে কি আমার উদ্দেশ্য পদ, এটা আমার কি সিদ্ধান্তে আসে হয়ে যাবে কি বিধেয় পদ। দেখো এখানে বিধেয় পদ হয়ে গেছে। তারপর কি বলছে, বিধেয় পদটা আমার হয়ে যাবে উদ্দেশ্য পদ। এই যে বিধেয় পদটা হয়ে গেছে উদ্দেশ্য পদ, এটাই হচ্ছে কি আমার আবর্তন, এটাই কি আমার আবর্তন। দেখো এটা হচ্ছে আমার কি আবর্তন। এরপর আমরা পরেরটাতে যাই। এবার বলছে যে আবর্তনের নিয়ম কয়টা? আবর্তনের নিয়ম হচ্ছে কয়টা জানো? 4টা। কয়টা? 4টা। তো আমরা অলরেডি 3টা নিয়ম পড়ে ফেলছি। প্রথম নিয়মটা ছিল যে উদ্দেশ্য পদ বিধেয় হবে। দ্বিতীয় নিয়মটা পড়ছি যে কি বিধেয় পদটা উদ্দেশ্য হবে। তৃতীয় নিয়মটা পড়ছি যে গুণটা অপরিবর্তিত থাকবে। চতুর্থ আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা হচ্ছে আবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ ওই নিয়মটা একটু দেখবো। দেখো
এর আগে দেখি যে আবর্তনে যে আমার আশ্রয় বাক্যটা থাকে সেটাকে বলা হয় আবর্তনীয়, আর আবর্তনে যে আমার বিধেয়টা থাকে সেটাকে বলা হয় আবর্তিত। আবর্তনের আশ্রয় বাক্য হচ্ছে আবর্তনীয়, আবর্তনের হচ্ছে কি আমার বিধেয়টা হচ্ছে কি আবর্তিত। আবর্তিত হচ্ছে কি এটা আমার কি সিদ্ধান্ত, কোনটা সিদ্ধান্ত হচ্ছে কি আবর্তনের সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত, আর আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়। আশ্রয় বাক্যের দেখো আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে, আশ্রয় বাক্যকে বলে আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলে হচ্ছে কি বলে আবর্তিত। সিদ্ধান্তকে বলে হচ্ছে আমার কি আবর্তিত বলে, কি বলে আমার আবর্তিত বলে, কি বলে আবর্তিত বলে। এই যে সিদ্ধান্তকে কি বলে আবর্তিত বলে। ওকে, এইবার দাঁড়াও একটা আবর্তনের একটা নিয়ম আছে, আবর্তনের নিয়ম আছে একটা, সেটা হচ্ছে আবর্তনের চতুর্থ নিয়মটা হচ্ছে আমার এই যে আশ্রয় বাক্যে আমার যেটা অব্যাপ্য, যেটা হচ্ছে কি আমার অব্যাপ্য, সেটা কি সিদ্ধান্তে ব্যাপ্য হইতে পারবে না। এটা হচ্ছে আমার চতুর্থ নিয়ম। দেখো আবর্তনের কি আশ্রয় বাক্যে যেটা পদ আমার অব্যাপ্য, সিদ্ধান্তে এসে সেটা ব্যাপ্য হতে পারবে না। এটা হচ্ছে আমার চতুর্থ নিয়ম, এমনকি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা কেমন আমি তোমার দেখাই। দেখো এখানে আমি একটা কি বাক্য নিছি যে সকল মানুষ হয় মরণশীল। এটা জাস্ট একটু মন দিয়ে বুঝো, একটু মন দিয়ে বুঝো। অতএব সকল মরণশীল জীব হয় মানুষ। আমি জাস্ট একটা বুঝাই দিব, বাকিগুলো তোমরা করে নিবা। দেখো সকল মরণশীল জীব হয় মানুষ, আর সকল মানুষ এটা বলছে। এখানে আমরা দুইটা নিছি। এখন কি হয়েছে দেখো, এটা কোন যুক্তিবাক্য, দেখো তো এ যুক্তিবাক্য। এটা হচ্ছে কি আমার এ যুক্তিবাক্য। এটা কি, এটা হচ্ছে এ যুক্তিবাক্য, আর এটা হচ্ছে কি আমার আই যুক্তিবাক্য। এখন দেখো, এখন আবর্তনের দেখো, আবর্তনের বলছিল যে গুণটা হচ্ছে কি এক হবে। তাহলে গুণ হচ্ছে কোনটা, যেগুলো সদর্থক সেগুলোকে তো আমি কি ধরবো, তাই না? কারণ কি হয় আছে না এখানে, হয় মানে কি সদর্থক। তো সদর্থক যুক্তিবাক্য তো আমার চারটা, যুক্তিবাক্য তো আমার চারটা। তো এই চারটা যুক্তিবাক্যের মধ্যে আমি কিন্তু এই একটা নিয়মের জন্য যে বলছিল যে গুণের পরিবর্তন হবে না, এই একটার জন্য আমি দুইটা বাদ দিয়ে দিতে পারবো। কারণ কি, কারণ আমি জানি যে ই আর ও যুক্তিবাক্য হচ্ছে নৈর্থক যুক্তিবাক্য। তো আমাকে তো আবর্তনের নিয়ম মানতে লাগবে। তো নিয়ম মানার জন্য আমার এখানে যেহেতু হয় আছে, আমি তো নয় নিতে পারবো না, তার মানে বাদ এই দুইটা। এখন আমার হাতে আছে কি কি, এমন আমার হাতে আছে এ আর হচ্ছে আই আছে। কি আছে, এ আছে আর আই আছে, এ আছে আর কি আছে আমার আই আছে, এ আছে আর হচ্ছে কি আছে আই আছে। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এইটা থেকে মাস্ট একটা এমসিকিউ আসবেই। এই কোন মানে কোনটার হচ্ছে কি মানে ধরো কি বলে ওই যে আবর্তনের বলবে যে কোনটার আবর্তন বলে আমরা কোনটা পাবো, এ কে আবর্তন করলে কোনটা পাবো বা ই কে করলে কোনটা পাবো, এটা থেকে আসবে। তো আমার এ বা আই আসবে। এখন এইটা আমি খণ্ডন করতে পারবো চতুর্থ নিয়ম দিয়ে। ওই জন্য দেখো একটা এ আই নিছি, একটা এ নিছি। এখন দেখবো কোনটা নিয়ম মানে। তো স্বাভাবিকভাবে আমরা ওই যে অ্যাসিবিনফ সূত্রটা পড়ছিলাম না, অ্যাসিবিনফ। তো এই যুক্তিবাক্যের সাবজেক্ট উদ্দেশ্য পদটা হচ্ছে কি আমার ব্যাপ্য, তার মানে এটা ব্যাপ্য, আর বিধেয় পদটা উপস্থিত নাই মানে অব্যাপ্য। এখন বলছে যে চতুর্থ নিয়ম কি বলছে দেখো, যে আশ্রয় বাক্যে যেটা অব্যাপ্য পদ, যেটা ব্যাপ্য পদ সেইটা নিয়ে আমার কোনো কথা নাই ভাই, বা যেটা অব্যাপ্য পদ,
যেটা অব্যাপ্য পদ সেইটা নিয়ে হচ্ছে আমার কথা আছে। দেখো এখানে অব্যাপ্য পদ হচ্ছে মরণশীল, এখানে অব্যাপ্য পদ কোনটা? মরণশীল। তো এখন বলছে যে এই পদটা যখন আমার সিদ্ধান্তে চলে আসবে, এই অব্যাপ্য পদটা মরণশীল, তখন এটা সিদ্ধান্তে আসে ব্যাপ্য হইতে পারবে না। কি? ব্যাপ্য হতে পারবে না। কেমন ভাবে? দেখো এখন এইটা কোন যুক্তিবাক্য বলো তো? এটা হচ্ছে আই যুক্তিবাক্য। তো আই এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? আই এন, এন মানে নান, নান মানে কি? নান মানে না উদ্দেশ্যপদ ব্যাপ্য না বিধেয় পদ ব্যাপ্য, দুইটাই হচ্ছে কি আমার অব্যাপ্য। তো নান মানে হচ্ছে যেহেতু অব্যাপ্য, তার মানে দেখো মরণশীল অব্যাপ্য পদটা কোথায় আছে? এই যে দেখো মরণশীল অব্যাপ্য পদটা এইখানে আছে। তো কি আয়ের তো উদ্দেশ্য বিধেয় দুইটাই অব্যাপ্য, তাই না? তার মানে দেখো এ থেকে যখন আমি আইতে আসি তখন কি করছে? আশ্রয় রেখে যেটা অব্যাপ্য পদ সেটা সিদ্ধান্তে এসে অব্যাপ্যই আছে, অর্থাৎ যে নিয়মটা যে বলছে সেটা কিন্তু এ থেকে যখন আমি আইতে আসি তখন মানছে। দেখো এই যে দেখো অব্যাপ্য পদটা এখানে অব্যাপ্য থেকে গেছে, বাট যখন আমি এ থেকে এতে যাব তখন দেখো এই যে আমার অব্যাপ্য পদটা আছে। এখন আমরা আবার দেখি এ যুক্তিবাক্যের কি উদ্দেশ্য পদটা কি বলতো? উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য। এই যে দেখো ব্যাপ্য উদ্দেশ্য পদ, আর বিধেয় পদ কি? বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। তো আমার তো অব্যাপ্য না, এখন আমার এখানে অব্যাপ্য পদ কোনটা? মরণশীল হচ্ছে আমার অব্যাপ্য পদ। তো দেখো এইটা যখন আমার সিদ্ধান্তে আসছে তখন কি হয়ে গেছে? ব্যাপ্য হয়ে গেছে। দেখো এই যে দেখো ব্যাপ্য হয়ে গেছে, ফলে কি এ থেকে এতে আমি যাইতে পারবো না। কি? এ থেকে এতে আমি যাইতে পারবো না, যাইতে পারবো না। দেখছো এ থেকে এতে তোমার হচ্ছে আমি যাইতে পারবো না, কারণটা হচ্ছে তোমার, কারণ কি? চতুর্থ নিয়মটা লঙ্ঘন করতেছে। তো আমার ইও গেল, ও গেল, এও গেল, তার মানে আবর্তন তো শুধু একটা হবে, তাই না? তো কার এটা আমি পাইলাম? তাহলে যদি আমি এ যুক্তিবাক্যের আবর্তন করি তাহলে কি পাবো? আই যুক্তিবাক্য পাবো। কি? আই যুক্তিবাক্য পাবো। এইটাই এইটাই হচ্ছে তোমার আবর্তনের বেসিক জিনিস ছিল। আশা করি এটা বুঝতে পারছি। এখন বাকিগুলো তোমরা নিজেরাই বের করবা, আমি জাস্ট একটা বুঝাই দিছি। এই যে দেখো এই যে এ যুক্তিবাক্যের আবর্তন করলে পাওয়া যায় ই যুক্তি, আই যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য? আই যুক্তিবাক্য। এরপরে তোমার ই যুক্তিবাক্যের যদি তুমি আবর্তন করতে যাও তাহলে কি পাবা? ই যুক্তিবাক্যের আবর্তন করতে গেলে ই বাক্যই পাবা। আই যুক্তিবাক্যের যদি আবর্তন করতে যাও তাহলে আই যুক্তিবাক্যই পাবা। আর ও যুক্তিবাক্যের আসলে আবর্তন সম্ভব না। কারণ কি? কারণ ও যুক্তিবাক্যে যদি তুমি আবর্তন করতে যাও তাহলে দেখবে যে নিয়ম মানবে না, চতুর্থ নিয়মটা লঙ্ঘন করবে। ওকে, এটা তাহলে গেল। এবার আবর্তন কত প্রকার? আবর্তন হচ্ছে তোমার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। আবর্তন কত প্রকার? দুই প্রকার। একটা, হ্যাঁ তোমাদের শর্ট সিলেবাসে আবর্তন আর প্রতিবর্তন আছে, আর কিছু নাই। তারপর সহানুমান আছে, শুধু আবর্তন আর প্রতিবর্তন করলেই হবে, আর কিছু করতে লাগবে না। ওকে, তো আবর্তন দুই প্রকার, একটা সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। এই যে দেখো এবার বলছে কোন যুক্তিবাক্যের অসরল আবর্তন করা যায়? অসরল আবর্তন করা যায় হচ্ছে তোমার এ যুক্তিবাক্যের। কার? এ যুক্তিবাক্যের। অসরল আবর্তনটা হচ্ছে কি জানো? এই যে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের যে পরিমাণটা আছে, পরিমাণটা ভিন্ন হবে। আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত এদের পরিমাণটা ভিন্ন হবে। পরিমাণ মানে কোনটা জানো? ওই যে সার্বিক আর বিশেষ, একটা সার্বিক হইলে আরেকটা বিশেষ হবে, আর একটা যদি বিশেষ হয় তাহলে আরেকটা সার্বিক হবে। এটা পরিমাণগত। কি? এটা হচ্ছে আমার কি পরিমাণগত। ওকে, এরপর কোন যুক্তিবাক্যে সরল আবর্তন করা যায়? সরল আবর্তন তারই করা যায় যার ক্ষেত্রে কি দেখো আবর্তনের নিয়ম মানব, পাশাপাশি সংজ্ঞাটাও দেখবা যে এখানে হচ্ছে আশ্রয় বাক্য যে আছে আর তোমার সিদ্ধান্ত, এদের পরিমাণটা এক। আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত এদের পরিমাণ হচ্ছে কি আমার এক। আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত এদের পরিমাণ হচ্ছে কি আমার এক হবে। আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত হচ্ছে কি আমার পরিমাণ, সিদ্ধান্ত এদের হচ্ছে কি আমার পরিমাণটা কি হবে? পরিমাণ একই হবে।
মানে যদি সার্বিক হয় তাহলে হচ্ছে কি সার্বিক হবে, যদি বিশেষ হয় তাহলে আমার বিশেষ হবে। এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি, তো এটা কার কার করা যায়, ই যুক্তি বাক্য আর আই যুক্তি বাক্যের হচ্ছে কি কি করা যায়, সরল আবর্তন করা যায়। কেন? কারণ ই যুক্তি বাক্যকে আবর্তন করলে আমরা ই যুক্তি বাক্যই পাই। তো কি ই যুক্তি বাক্য হচ্ছে তোমার সার্বিক, এটাও ই হচ্ছে সার্বিক। আবার আই কে কি আবর্তন করতে গেলে আমরা কি আই পাই, তার মানে কি আইও বিশেষ, ওই আইও হচ্ছে কি বিশেষ। এর ক্ষেত্রে অসরল কেন হলো, কারণ এ বাক্যের আবর্তন হচ্ছে আই বাক্য, তো এ হচ্ছে কি, এ হচ্ছে সার্বিক আর আই হচ্ছে কি বিশেষ। অর্থাৎ এদের কি, এদের পরিমাণ যে আছে পরিমাণটা হচ্ছে আলাদা, যার কারণে এ যুক্তি বাক্যের হচ্ছে কি অসরল আবর্তন, আর ই আর আই হচ্ছে সরল আবর্তন। আর ও যুক্তি বাক্যে যেহেতু আবর্তন সম্ভব না, একে আমরা কিছুই বলবো না, একে আমরা কি কিছুই বলবো না। ওকে, তারপরে দেখো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে এক্সাম্পল গুলো আছে, এগুলো তোমরা হচ্ছে পড়ে নিবা, তোমরা হচ্ছে বুঝতে পারবা। আমি যে ট্রিক্সটা বলে দিলাম সেই নিয়মটা দিয়ে মিলাবা, এগুলা তোমরা এমনিতেই পারবা তখন। ওকে, এইবার কি, এবার চলো, এইবার হচ্ছে চলে যাবো প্রতিবর্তনে। হয়তো এই তো এই যে দেখো প্রতিবর্তন, তো প্রতিবর্তনের ক্ষেত্রে আমি একটু বুঝাই দিই প্রতিবর্তনটা। প্রতিবর্তনটা কিভাবে মনে রাখবা, দেখো প্রতিবর্তন বের করার নিয়ম, প্রতিবর্তন বের করার নিয়মটা দেখো আমি বলতেছি। দেখো প্রতিবর্তনে কি হবে, প্রতিবর্তনে কি করা হয়, প্রতিবর্তন হচ্ছে এটা হচ্ছে আমার যুক্তি বাক্য, এটা আশ্রয় বাক্য, এটা এ যুক্তি বাক্য। এখন প্রতিবর্তনের প্রথম নিয়মটা হচ্ছে এটা হচ্ছে কি উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। ফার্স্ট নিয়মটাই হচ্ছে প্রতিবর্তনের উদ্দেশ্য পদটা সেম থাকবে। প্রতিবর্তনের উদ্দেশ্য পদটা হচ্ছে যখন তোমার সিদ্ধান্তে চলে আসবে, আশ্রয় বাক্য থেকে যখন আমার সিদ্ধান্তে চলে আসবে তখন কি উদ্দেশ্য পদটা সেম থাকবে। দেখো এই যে দেখো উদ্দেশ্য পদটা হচ্ছে কি সেম থাকবে, এটা ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়মটা হচ্ছে তোমার যে বিধেয় পদটা আছে সেই বিধেয় পদটা বিধেয় পদেই বসবে, ঠিক আছে, কিন্তু কিন্তু সেই বিধেয় পদটা হয়ে যাবে বিরুদ্ধ পদ। কি পদ হবে? বিরুদ্ধ পদ। এখন আমি তো তোমাদের বিরুদ্ধ পদ পড়াইছি, তাই না? কি বলছিলাম যে সাদার বিরুদ্ধ পদ অসাদা, তারপর কি, তারপর হচ্ছে তোমার মানে এটা ট্রিক্সটা কি, বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ মানে যার বিরুদ্ধ পদ নির্ণয় করতে বলবে তার সামনে একটা স্বরেও যুক্ত করে দিবা, সেটাই হচ্ছে কি আমার বিরুদ্ধ পদ। যেমন দেখো এখানে মরণশীল আছে না, তার মানে কি, তার মানে এখানে কি হয়ে যাবে, এটা অমর আছে বা অমরণশীল তুমি বলতে পারো। এই যে একটা সামনে একটা স্বরেও যুক্ত করে দিবা, এটা হচ্ছে বিধেয় পদ। মানে দুইটা নিয়ম শিখলাম। প্রতিবর্তনের ক্ষেত্রে প্রথমে কি হবে, যার প্রতিবর্তন বের করতে বলবে তার উদ্দেশ্য পদটা সিদ্ধান্তে এসে সেমই হবে। দেখো মানুষ মানুষ, ঠিক আছে। এরপর কি হবে, এরপর যে বিধেয় পদটা আছে সেটা বিধেয় পদেই বসবে, ঠিক আছে, বাট সেটা বিরুদ্ধ পদ হয়ে যাবে। দেখো এই যে অমরণশীল হয়ে গেছে। এইখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের গুণটা আলাদা হয়ে যাবে। কি হবে, আমার গুণটা আলাদা হবে, অর্থাৎ হয় আছে এখানে নয় হয়ে যাবে, কি নয় হয়ে যাবে, এটা থার্ড নিয়ম। এদের গুণটা কি হবে, অভিন্ন হবে। কি হবে, গুণটা আমার অভিন্ন হবে, হয় আছে নয় হবে, হয় আছে নয় হবে, এটা হচ্ছে গুণটা আলাদা। আর এদের পরিমাণটা হচ্ছে কি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এদের পরিমাণটা হচ্ছে একই হবে। পরিমাণটা কি হবে, একই হবে। অর্থাৎ আমি আগেই বলছি যে সার্বিক যদি হয় তাহলে আমার সার্বিকই হবে, আবার বিশেষ যদি হয় সেটা কি হবে, আমার বিশেষই হবে। তো দেখো, তো এটা কোন যুক্তিবাক্য, এ যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য কি ধরনের যুক্তিবাক্য, সার্বিক সদর্থক। তার মানে আমি কোনোভাবেই কিন্তু সার্বিক নৈর্থক নিতে পারবো না, মানে সরি বিশেষ সদর্থক আর বিশেষ নৈর্থক নিতে পারবো না, কারণ আমার পরিমাণটা তো এক হইতে লাগবে। তার মানে বিশেষ দুইটা এমনি আমার বাদ যাবে, তাই না? তার মানে আইও বাদ যাবে, ও বাদ যাবে, গেল। এখন আমার হাতে থাকে কি, আমার হাতে থাকে এ নিজে আর ই থাকে, তাই না? এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন এ আর ই এর মধ্যে বারবার বলছে তৃতীয় নিয়মটা একটু খেয়াল করো যে গুণটা হচ্ছে আলাদা হবে, অর্থাৎ
হয় থাকলে হবে নয়, আর নয় থাকলে হবে হয়। বুঝছো? এখন দেখো, এখন এ যুক্তি বাক্যের গুণ কি বলতো? হয়। আর ই যুক্তি বাক্যের গুণ হচ্ছে নয়। তো আমার প্রশ্নে কার বলছে? প্রশ্নে আমার হয় আছে, তাহলে কি আমি হয় নিতে পারবো? আমি তো হয় নিতে পারবো না। যদি আমি নিতে পারি তাহলে তো আমার কি নিয়মটা লঙ্ঘন করবে, আমাকে নয় নিতে লাগবে, মানে কি আমাকে ই নিতে লাগবে। এই জন্যই হচ্ছে দেখো এই যে এ আর এটা হচ্ছে ই, এটাই হচ্ছে প্রতিবর্তন। এই চারটাই হচ্ছে প্রতিবর্তনের নিয়ম। ওকে, তাহলে আমাদের প্রতিবর্তন ক্লিয়ার। তারপর এখানে এগুলো তোমাদের হচ্ছে সব আছে, এগুলো হচ্ছে আমি জাস্ট যে জিনিসটা বুঝাই দিলাম যে প্রতিবর্তনের সিদ্ধান্তে থাকে বিধেয়, যে বললাম বিরুদ্ধ পদ থাকে। তারপর কি, তারপর এই যে দেখো প্রতিবর্তনের আশ্রয়, যেমন আবর্তনের আশ্রয় বাক্যকে আবর্তনীয় বলে, প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে জানো? প্রতিবর্তনীয় বলে। আর প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলে প্রতিবর্তিত। প্রতিবর্তিত। ওকে, এবার এবার আসি প্রতিবর্তন কয়টা নিয়ম মেনে চলে। ওই যে চারটা নিয়মের কথা বললাম, প্রতিবর্তন চারটা নিয়ম মেনে চলে। আরেকবার বলি, প্রথম নিয়মটা হচ্ছে উদ্দেশ্য পদ অপরিবর্তিত থাকবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমার বিধেয় পদটা সিদ্ধান্তে গিয়ে বিরুদ্ধ পদ হয়ে যাবে। তৃতীয় নিয়মটা হচ্ছে এদের গুণটা আলাদা হবে। চতুর্থ নিয়ম এদের পরিমাণটা একই থাকবে। এটা চারটা নিয়ম গেল। এরপর এই যে এ যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে আসলে ই যুক্তিবাক্য। তারপর হচ্ছে কি রিভার্স, ই যুক্তিবাক্যের প্রতিবর্তিত এ যুক্তিবাক্য। তারপর কি, তারপর আই যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে ও যুক্তিবাক্য, আর ও যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে আই যুক্তিবাক্য। এই যে তারপর এগুলো তোমরা এমনি পারবা, বের করতে পারবা। এরপরে চলো চলে যাই মেইন মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে কি সহানুমান। নিচের কোনটি মাধ্যম বা পরোক্ষ অনুমান? নিচের কোনটা মাধ্যম বা পরোক্ষ অনুমান? নিচের কোনটা মাধ্যম বা পরোক্ষ অনুমান? এটা হচ্ছে কি হবে জানো? এটা হচ্ছে হবে সহানুমান। সহানুমান হচ্ছে কি মাধ্যম বা একে পরোক্ষ অনুমান বলা হয়। কারণ কি, কারণ এর একের অধিক আশ্রয় বাক্য, মানে দুইটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত। এটা উত্তর করো তো কেউ। সহানুমানের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বলছে? সহানুমানের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সহানুমানের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সহানুমানের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা হচ্ছে সহানুমানে কি হয় জানো? দুইটা আশ্রয় বাক্য থাকে, সেখান থেকে একটা সিদ্ধান্ত অনুমিত হয়। এটা ঠিক আছে। এবার আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে এদের হচ্ছে একটা অনিবার্য সম্পর্ক থাকে, আর এটা একটা অবরোহ অনুমান, কারণ এর সিদ্ধান্তটি কম ব্যাপক আর সমব্যাপক। এখন দেখো তিনটা আশ্রয় বাক্য থেকে না, সহানুমান সবসময় দুইটা আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। সহানুমান সবসময় দুইটা আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়, এটা মাথায় রেখো। সহানুমান সবসময় দুইটা আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। ওকে, এবার সহানুমান সম্পর্কিত ধারণাটা প্রবর্তন করছে। সহানুমান সম্পর্কিত ধারণাটা হচ্ছে কি প্রবর্তন করছে কে? আমার কে করছে? অ্যারিস্টটল করছে। কে করছে? অ্যারিস্টটল করছে। এবার বলছে যে একটা নিরপেক্ষ সহানুমানে মোট কয়টা যুক্তি বাক্য থাকে। ব্যাপারটা দেখো, আমি আগের বলছি যে সহানুমানে দুইটা আশ্রয় বাক্য থাকে। কয়টা? দুইটা আশ্রয় বাক্য থাকে। একটা কি থাকে? আমার সিদ্ধান্ত থাকে। একটা কি থাকে? সিদ্ধান্ত থাকে। একটা সিদ্ধান্ত থাকে। কি থাকে? একটা সিদ্ধান্ত থাকে। তার মানে যুক্তিবাক্য হইলো কয়টা? তিনটা যুক্তিবাক্য। কয়টা? তিনটা যুক্তিবাক্য থাকে। সহানুমানে কয়টা? তিনটা যুক্তিবাক্য থাকে। কয়টা? আমার তিনটা যুক্তিবাক্য থাকে। এইবার সহানুমানে কয়টা পদ থাকে? সহানুমানে কয়টা পদ থাকে? সহানুমানে কয়টা পদ থাকে? সহানুমানে কয়টা পদ থাকে? সহানুমানে অলওয়েজ কয়টা পদ থাকে? তিনটা পদ থাকে। কয়টা? তিনটা পদ। একটা হচ্ছে প্রধান পদ, একটা অপ্রধান পদ, আর একটা হচ্ছে মধ্যপদ। একটা প্রধান পদ, একটা অপ্রধান পদ, আর একটা হচ্ছে মধ্যপদ। সহানুমানে তিনটা পদ থাকে। আচ্ছা, এরপরে এমসিকিউটা যে সহানুমানে থাকে এই যে প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ থাকে। তারপর কি এবার আচ্ছা সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদটা তো দাঁড়াও আমি একটু তোমাদের এইখানে একটু লিখে বুঝাই দিচ্ছি।
এটা একটা আমাদের যুক্তি বাক্য যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। দেখো এখানে দুইটা আশ্রয় বাক্য আছে আর একটা সিদ্ধান্ত আছে, এটা সহানুমান। তো এখন সহানুমানে আমরা কি দেখি, সহানুমানে আমরা দেখি যে তিনটা পদ থাকে, প্রধান পদ, অপ্রধান পদ আর কি মধ্যপদ। তো এই যে মরণশীল আছে, সহানুমানের যে সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তে যে বিধেয় পদটা থাকবে সেইটাকে বলবে আমার প্রধান পদ। বারবার মনে রাখো, সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদটা যে আছে, এই বিধেয় পদটাকে বলে প্রধান পদ। আর এই যে উদ্দেশ্য পদটা আছে, এই উদ্দেশ্য পদটাকে বলে অপ্রধান পদ। কি? অপ্রধান পদ। আর দুই আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে বলে হচ্ছে মধ্যপদ। যেমন দেখো এইখানে এই যে মানুষ আর এই যে এইখানে মানুষ, এই দুইটা পদই কিন্তু আশ্রয় বাক্যগুলোতে আছে কিন্তু সিদ্ধান্তে নাই। এই কারণে মানুষ হচ্ছে আমার মধ্যপদ। কি? মানুষ হচ্ছে আমার মধ্যপদ। কোন পদ? মধ্যপদ হচ্ছে কে? মানুষ। মধ্যপদ কি আমার? মানুষ। আর দেখো এই যে দুইটা আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই, এটা মধ্যপদ। আর দেখো এই যে দেখো আমার মরণশীল কি পাইছিলাম আমি? প্রধান পদ। এই যে দেখো প্রধান পদটা মরণশীল এখানে আছে না, এইটাকে প্রধান পদটা যেই আশ্রয় বাক্যে থাকে, আমার তো এখানে দুইটা আশ্রয় বাক্য আছে, তাহলে আমি কোনটা আশ্রয় বাক্যকে কি বলবো? এই যে দেখো প্রধান পদ, এই যে মরণশীল যেই আশ্রয় বাক্যে থাকবে সেটাকে বলবে প্রধান আশ্রয় বাক্য। কি? প্রধান আশ্রয় বাক্য। আর অপ্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকবে, মানে কি অপ্রধান পদ, এই যে রহিম কোন আশ্রয় বাক্যে আছে? এই যে দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে, এইটাকে বলবো আমি অপ্রধান আশ্রয় বাক্য। তো প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য আশা করি বুঝছো। আর কোনটাকে কোন পদ বলবো এটা বুঝছো, যে সহানুমানের সিদ্ধান্তের যে বিধেয় পদটা সেটা প্রধান পদ, সহানুমানের সিদ্ধান্তের যে উদ্দেশ্য পদ সেটা অপ্রধান পদ, আর সহানুমানের কি দুই আশ্রয় বাক্যে থাকে বাট সিদ্ধান্তে থাকে না, সেটা মধ্যপদ। আর এই প্রধান পদ, এই যে প্রধান পদের হচ্ছে কি, প্রধান পদকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? প্রধান পদকে পি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কি? পি দ্বারা। পিতে প্রধান, বাংলায় উচ্চারণ করবা প্রধান, প্রধান বাংলায় উচ্চারণ PRODHN, মানে এইভাবে মনে রাখবা। আর অপ্রধান মানে হচ্ছে কি সাবদর বা এস। এস অপ্রধান পদের প্রতীকী রূপ হচ্ছে এস। আর মধ্যপদ যে আছে এই মধ্যপদকে এম বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। কোন বর্ণ দ্বারা? এম বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। মধ্যপদের আরেকটা নাম হচ্ছে মনে রাখবা হেতুপদ। কোন পদ? হেতুপদ। মধ্যপদের আরেকটা নাম হচ্ছে হেতুপদ। মধ্যপদের আরেকটা নাম হেতুপদ। মোটামুটি সহানুমানের এই জিনিসগুলো আমাদের এখানেই আছে। দেখো সিদ্ধান্তের উদ্দেশ্য পদ বলছি, উদ্দেশ্য পদ কি আমার? অপ্রধান পদ। তারপর কি সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে আমি কি বলছি? প্রধান পদ বলছি। কি বলছি? প্রধান পদ বলছি। তারপর সহানুমানের সিদ্ধান্তের হচ্ছে কি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে আমার মধ্যপদ বলে। এরপরে কি? এরপরে সহানুমানের যে পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে মধ্যপদ বা হেতুপদ বলে। কি বলে? মধ্যপদ বা মধ্যপদ। বললাম তোরে দুইটা আশ্রয় বাক্যেই থাকবে বাট সিদ্ধান্তে থাকবে না, এটাই মধ্যপদ। ওকে। এরপর এই যে দেখো সহানুমানের পদের অবস্থানের ভিত্তিতে কোনটি সঠিক নয়। এখন দেখো, এখন ওই যে বের করবো, আমি একটু আগে বলে দিছি, এটা হচ্ছে তোমরা এমনিতেই বের করতে পারবা। আচ্ছা ওকে। এরপর সহানুমানের পদের অবস্থানের ক্ষেত্রে আছে, এটা গেল। এরপর এই যে চিহ্নগুলো দেখো, মধ্যপদকে বলছি এম দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখো, এরপরে প্রধান পদকে কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করা হয় প্রধান পদকে। তারপর কি? তারপর দেখো অপ্রধান পদকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করা হয় অপ্রধান পদকে। ওকে। এবার প্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকে তাকে কি বলে? প্রধান আশ্রয় বাক্য বলে। আর অপ্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকে তাকে অপ্রধান আশ্রয় বাক্য বলে। আচ্ছা এরপর এইবার সহানুমান আসলে কত প্রকার? সহানুমান আসলে হচ্ছে জানো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মিশ্র সহানুমান আর একটা হচ্ছে অমিশ্র সহানুমান। সহানুমান দুই প্রকার, একটা মিশ্র আর একটা হচ্ছে অমিশ্র। সহানুমান দুই প্রকার। সহানুমান দুই প্রকার, একটা হচ্ছে মিশ্র আর একটা হচ্ছে অমিশ্র। এই যে এইবার মিশ্র সহানুমান আবার কত প্রকার? এই মিশ্র সহানুমান হচ্ছে আবার তিন প্রকার। কত প্রকার? মিশ্র সহানুমান হচ্ছে আমার তিন প্রকার। মিশ্র সহানুমান হচ্ছে কত প্রকার? মিশ্র সহানুমান হচ্ছে আমার তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার।
এবার এবার বলছে যে মিশ্র সহানুমানের প্রকার নয় কোনটা, দেখো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান আর দ্বিকল্প সহানুমান, এগুলো আমার মিশ্র সহানুমান, এগুলো হচ্ছে কি মিশ্র সহানুমান। ওকে, এরপরে এই যে সহানুমানের সব কয়টাই যুক্তিবাক্য একই প্রকারে তাকে আমি কি বলবো, তাকে আমি কি বলবো, যে সহানুমানের কি, যে সহানুমানের সব কয়টা যুক্তিবাক্য একই প্রকারে তাকে আমি কি বলবো, এটাকে হচ্ছে কি বলা হয়, এটাকে বলে অমিশ্র নিরপেক্ষ সহানুমান বলে। এটা জাস্ট তোমরা একটু মুখস্থ করে নিবা, এগুলা আমি বুঝানোর জিনিসে যাচ্ছি, জাস্ট এটা পড়ে যাই, বুঝানোর জিনিসে যাচ্ছি। এবার বলছে প্রাকল্পিক সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, এটা। তারপর হচ্ছে বিকল্প সহানুমানের সিদ্ধান্তটি কোন শ্রেণীর, এটা হচ্ছে কি হবে, এটা হবে বৈকল্পিক বা নিরপেক্ষ, কি হবে, বৈকল্পিক বা নিরপেক্ষ হবে। এইবার সহানুমানের নিয়ম, দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সহানুমানের নিয়ম কয়টা উত্তর করো দেখি তো, সহানুমানের নিয়ম কয়টা উত্তর করো তো। সহানুমানের নিয়ম কয়টা, সহানুমানের নিয়ম হচ্ছে তোমার 10টা, কয়টা, 10টা নিয়ম। সহানুমানের সাধারণ নিয়ম হচ্ছে আমার 10টা, কয়টা, 10টা। সহানুমানের নিয়ম কয়টা আমার, সহানুমানের নিয়ম হচ্ছে আমার 10টা, কয়টা, 10টা। সহানুমানের নিয়ম হচ্ছে কয়টা, 10টা। ওকে, এরপর বলছে যে এই যে এবার আমাদের 3টা অনুপপত্তি পড়তে লাগবে। অনুপপত্তি মানে কি জানো, দোষ ত্রুটি, মানে ভুল করলে ধরো তোমার নিয়ম কানুন দেওয়া আছে, এখন যদি তুমি নিয়ম না মানো তাহলে তো তোমার দোষ হবে, তাই না, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যায় অনুপপত্তি বলে। তো এই অনুপপত্তির যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অনুপপত্তিটা, যেটা নিয়ে সবাই দেখি যে ট্রোল করে, সেইটা নিয়ে আমরা নিয়ে একটু আলোচনা করি, চলো। বলছে যে সহানুমানে 3টির বেশি পদ যদি থাকে তাহলে সেখানে কোন অনুপপত্তি বলে। আচ্ছা তোমরা বলো সহানুমানে কয়টা পদ বলো তো। সহানুমানে কিন্তু দেখতেছো হয়তো একটা জিনিস মনে রাখতে পারো যে সহানুমানে 2টা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত, মানে কি উদ্দেশ্য পদ 3টা, আবার এখানে বিধেয় পদ হচ্ছে 3টা, তাহলে পদ কি 6টা, পদ কিন্তু 6টা না, একটা পদই 2বার করে ব্যবহৃত হয়, দেখছো কিন্তু। তো সহানুমানের পদ হচ্ছে তোমার 3টা, কয়টা, 3টা। এখন যদি আমি বলি দেখো সহানুমানে তোমার 3টা পদ আছে, তোমাকে বলেই দিছে যে সহানুমানে পদ থাকবে 3টা, এখন তুমি যদি 3টা পদ না নিয়ে এর বেশি পদ নিয়ে ফেলো তাহলে কি হবে, তাহলে তো তুমি হচ্ছে নিয়ম মানবা না, তাহলে তো তোমার কি অনুপপত্তি ঘটবে। এখন এইটাই, এই যে উদাহরণটা আছে এই উদাহরণটা দিয়ে একটু আমরা বুঝাচ্ছি আমি এখন। দেখো হয় হচ্ছে কি আমার এগুলো সংযোজক, তাই না, এর আগের অংশটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ, এর পরের অংশটা হচ্ছে আমার বিধেয় পদ। এখন দেখো, এখন প্রথমে কি আমরা বাক্য, আমরা হচ্ছে পদ খুঁজি। 1 নম্বর পদ এখানে কি, ফুলদানি, 1 নম্বর পদ হচ্ছে আমার ফুলদানি। তারপর 2 নম্বর পদ হচ্ছে কি আলমারির উপরে, ফুলদানিটি আলমারির উপরে। এবার 3 নম্বর পদ, 3 নম্বর পদ আলমারি, আলমারিটি। আর এইখানে 4 নম্বর পদ হচ্ছে মেঝের উপরে, কি মেঝের উপরে। তার মানে দেখো আমার নিয়ম কি, আর দেখো এই যে এই সিদ্ধান্তটা কেন গেলাম না, দেখো ফুলদানি এটা এখানে উল্লেখ আছে, আর এই যে দেখো মেঝের উপরে এটা এখানে উল্লেখ আছে, সেজন্য এটা আর নিইনি। তো দেখো সহানুমানের নিয়ম হচ্ছে আমার আমি 3টা পদ নিতে পারবো, বাট এইখানে পদ আছে কয়টা, 4টা। তো যখনই দেখবো যে আমার 3টা পদের পরিবর্তে আমার 4টা পদ হয়ে গেছে, তখনই সেখানে যে অনুপপত্তিটা ঘটবে সেটাকে বলবো চতুষ্পদী অনুপপত্তি। কি চতুষ্পদী অনুপপত্তি, কারণ আমি তো 3টার বেশি নিতে পারবো না, তাই না, আমি তো 3টার বেশি অনুপপত্তি নিতে পারবো না। তো এখানে কি
এখানে কি আছে, এখানে তোমার তিনটার বেশি পদ আছে, তো তিনটার বেশি পদ যখনই হয়ে যাবে সহানুমানে, তখনই সেখানে যে অনুপবর্তীটা ঘটবে সেটাকে বলা হয় চতুষ্পদী অনুপবর্তী। কি চতুষ্পদী অনুপবর্তী বলা হয় সেটাকে। এখন এইখানে বলতে পারো দেখো ভাই, এই আলমারি আর আলমারির উপরে এই দুইটা তো আলাদা জিনিস, এই দুইটা তো আর এক জিনিস না। দেখো কি লেখা আছে, আলমারির উপরে লেখা আছে আর একটা আলমারি লেখা আছে, এই দুইটা তো আলাদা জিনিস। তো এখানে মোট 4টা পদ আছে, যার কারণে এখানে চতুষ্পদী অনুপবর্তী ঘটছে। ওকে, এইবার এইগুলো হচ্ছে কি, এগুলো বুঝাইতে গেলে তোমাদের এখন মাথা নষ্ট হয়ে যাবে, এগুলো একটু জাস্ট দেখে যাবা। যেটা ইম্পর্টেন্ট আমি ওইটা পড়াচ্ছি এখন, যেটা পরীক্ষায় আসার মতো, সিকিউ প্লাস এমসিকিউ কমন পাবা। এই যে সহানুমানে কি হয়, আমার মধ্যপদ যে আছে না, এই মধ্যপদকে কি হইতে যাবে না, কমপক্ষে একবার ব্যাপ্য হইতে লাগবে। কয়বার? একবার ব্যাপ্য হইতে লাগবে। অর্থাৎ সহানুমানে মধ্যপদের অবস্থান কোথায় বলতো? আশ্রয় বাক্যে। তো আমি যে দুইটা আশ্রয় বাক্য লিখব, এই দুইটা আশ্রয় বাক্যে মধ্যপদ যেটা থাকবে সেটাকে একবার ব্যাপ্য হইতেই লাগবে। যদি একবারও ব্যাপ্য না হয়, আমার নিয়মটা না মানে, তাহলে এখানে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটবে। কি? অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটবে। অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটবে। ব্যাপারটা কেমন আমি একটু বুঝাচ্ছি। এই যে দেখো এখানে এই যে পেয়ে গেছি, দেখো কেমনে তোমার যে নিয়ম না মানলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। দেখো এইখানে এইখানে মধ্যপদ কোনটা এটা একটু বলো তো। এইখানে মধ্যপদ কোনটা এটা একটু আমাকে উত্তর করো। এইখানে মধ্যপদ কোনটা এটা আমাকে উত্তর করো। এই যে তিনটা যে যুক্তিবাক্য আছে, এইখানে আমার মধ্যপদ কোনটা এটা আমাকে বলো তো। এইখানে মধ্যপদ কোনটা উত্তর করো তো দেখি, কে পারে। এইখানে মধ্যপদ কোনটা উত্তর করো। এই যে তারপর যে শিলা, তারপর যে তোফাজ্জল, মোরশেদ, তিন্নি, এই তো তোমরা বুঝছো। সানজিদা, আরিফুল, এই যে মধ্যপদ কাকে বলে বুঝছো। ওকে ঠিক আছে। এখানে মধ্যপদ কোনটা আমার? পাখি। কেন? কারণ কি? কারণ আমি মধ্যপদ বের করতে গেলে আগে সিদ্ধান্তের দিকে তাকাবো। সিদ্ধান্তে বগ আছে, কাক আছে, কোনটা নাই? পাখি নাই। তার মানে কি পাখি হচ্ছে আমার কি মধ্যপদ। ওকে গেল। এবার এবার আসো, পাখি গেল, পাখি হলো কি আমার মধ্যপদ, তাই না? এখন বলছে যে আমার সহানুমানে যে মধ্যপদটা আছে তাকে হচ্ছে কি একবার ব্যাপ্য হইতে লাগবে। এখন চলো আমরা ব্যাপ্যতার নিয়মে চলে যাই। এটা কোন যুক্তিবাক্য ভাইয়া পুরো বলো তো? এটা হচ্ছে এ যুক্তিবাক্য, এটা হচ্ছে এ যুক্তিবাক্য, তাই না? কারণ কি সকল আছে আর হয় আছে, এটা হয় হবে। সকল আছে আর কি আছে? হয় আছে। তো এগুলা এ যুক্তিবাক্য। এখন এ যুক্তিবাক্যের ক্ষেত্রে নিয়মটা কি? এর সাথে এস থাকবে, মানে কি সাবজেক্ট এর উদ্দেশ্য পদটা ব্যাপ্য, বাট বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এখানে কাক হচ্ছে কি উদ্দেশ্য পদ, এখানে বগ উদ্দেশ্য পদ। এরা হচ্ছে কি আমার? এরা হচ্ছে ব্যাপ্য, এরা হচ্ছে কি আমার ব্যাপ্য। আর এখানে পাখি হচ্ছে কি বিধেয় পদ, অব্যাপ্য। এখানে পাখি কি অব্যাপ্য, কারণ কি এরা বিধেয় পদ। তো কি বলছে আমার নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল যে মধ্যপদটাকে, এই যে পাখি পদটাকে কমপক্ষে একবার, দুইটা আশ্রয় বাক্যের মধ্যে কমপক্ষে জাস্ট একবার ব্যাপ্য হইতে বলছে। বাট এই হালাই কি করছে? একবারও ব্যাপ্য হয়নি, দুইবারই অব্যাপ্য। তো নিয়ম মানছে? নিয়ম তো মানেনি। নিয়ম মানেনি মানেই কি দোষ করে ফেলছে, ত্রুটি করে ফেলছে, যেটাকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় বলি কি অনুপপত্তি ঘটাই ফেলছে। এখন এই অনুপপত্তিটার নাম কি? এই অনুপপত্তিটার নাম হচ্ছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি, এই দুইটা অনুপপত্তি খুবই 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 গুরুত্বপূর্ণ, বোথ এমসিকিউ এন্ড সিকিউ। সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা।
এই দুইটা বুঝছো? মধ্যবর্তটা বুঝছো? একটু জানাও, এটা কিন্তু আমি সিকিউর জন্য পড়াই ফেলছি। তোমরা একটু আমাকে জানাও মধ্যবর্তটা বুঝছো না নাই, কেমনে অব্যাপ্য মধ্যবর্তজনিত অনুপপত্তি ঘটলো আমাকে জানাও। বুঝছো? বুঝছো? এটা বুঝছো? ওকে, তাহলে গেল। এবার আরেকটা নিয়ম, এই তিনটা নিয়ম যদি তুমি পড়ো না একটা সৃজনশীল কমন পাবা, মানে পাওয়ার সম্ভাবনা আছে একটা সৃজনশীল বা একটা পার্ট। এবার আরেকটা আসলো, সেটা হচ্ছে কি জানো? অবৈধ ব্যাপ্যতা জনিত অনুপপত্তি। ব্যাপারটা কেমন, যে হচ্ছে কি দেখো, স্বনুমানে যেই পদটা আশ্রয় বাক্যে কি নয়, ব্যাপ্য নয় অর্থাৎ অব্যাপ্য, সেইটা যদি সিদ্ধান্তে আসে ব্যাপ্য হয়ে যায়, তাহলে অবৈধ ব্যাপ্যতা জনিত অনুপপত্তি ঘটে। কি অবৈধ ব্যাপ্যতা জনিত অনুপপত্তি ঘটে? এটা কিভাবে ঘটে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা এটা সিকিউতে যায়, তখন ওইখানে উদাহরণ আছে, ওইখানে বুঝাই দিব ভালোভাবে। এটা আপাতত এটা রাখো, আচ্ছা ঠিক আছে। এগুলো জাস্ট এমনি পড়ে নিবা, এইটা জাস্ট এমনি পড়ে নিবা যে স্বনুমানে যদি দুটি নৈর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত অনুমিত হবে না, যদি এই নিয়মটা না ঘটে, তাহলে দুটি নৈর্থক আশ্রয় বাক্য যদি অনুপপত্তি ঘটে, এটা জাস্ট মানে দেখে নিবা, জাস্ট পড়ে নিবা। তারপর এখানে বলছে যে কোনটি স্বানুমানের অনুপপত্তি নয়। স্বানুমানের অনুপপত্তি হচ্ছে অব্যাপ্য মধ্যবর্তজনিত, অবৈধ ব্যাপ্যতাজনিত, চতুষ্পদী, এই তিনটে। কিন্তু অবৈধ সার্বিকীকরণ স্বানুমানের হচ্ছে কি অনুপপত্তি নয়। এই অবৈধ সার্বিকীকরণ হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের হচ্ছে অনুপপত্তি। কোন আরোহের? অবৈজ্ঞানিক আরোহের অনুপপত্তি। এবার স্বনুমানে যদি একটা আশ্রয় বাক্য নৈর্থক হয়, তাহলে সিদ্ধান্তটা আমার নৈর্থক হবে। আর স্বনুমানে একটা আশ্রয় বাক্য কি, স্বনুমানে যদি উভয় আশ্রয় বাক্য আমার সদর্থক হয়, তাহলে সিদ্ধান্ত হচ্ছে সদর্থক হবে। কি হবে? সদর্থক হবে। আমাদের এমসিকিউ শেষ, এমসিকিউ শেষ। এবার সিকিউ পড়বো, একটু একটু সিকিউ পড়ে আমাদের ক্লাসটা শেষ করে দিব। তোমাদের নামাজের আগেই আমি ছেড়ে দিব, নামাজের আগেই আমি ছেড়ে দিব তোমাদের। তোমরা নামাজের পরে হচ্ছে কি নিজের মতো করে পড়াশোনা শুরু করবা। এবার এবার দেখো, এবার ষষ্ঠ অধ্যায়ে কি কি পড়বো বা কই থেকে তোমার পড়তে লাগবে, এখানে একটা এমনি সাজেশন দেওয়া আছে। বাট এই যে এই সাজেশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে যা পড়তেই হবে, মানে যেটা তোমার পড়তেই লাগবে, সেটা হচ্ছে নিয়ম উল্লেখ পূর্বক যে চারটা যুক্তিবাক্য আছে, এই চারটা যুক্তিবাক্যের আবর্তন আর প্রতিবর্তন, কি আবর্তন আর প্রতিবর্তন পড়বা। এরপর এইটা কোনো না কোনো একটাতে পাবাই পাবা, যে এ যুক্তিবাক্যের সরল আবর্তন কি সম্ভব বা ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব। এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা একটা পার্ট। এই দুইটা থেকে একটা সৃজনশীল আসবেই আসবেই আসবেই, বলছি না। ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা আসবে, তার মধ্যে এইখান থেকে আসবে একটা। আর এই পার্টটা যে আছে সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টটা থেকে একটা আসবে। এই সেকেন্ড পার্ট থেকে কয়টা আসবে? একটা আসবে, মোট দুইটা আসবে। এটা সেকেন্ড পার্ট থেকে আসবে আর এটা ফার্স্ট পার্ট থেকে আসবে। দেখো এখন দেখো, এখন দেখো এই যে আবর্তন কাকে বলে, আমার এগুলো সব কি দেওয়া আছে, আমি আবর্তন তোমাদের বুঝাইছি। তোমাদের যে জিনিসটা দেখো আবর্তনের নিয়ম লেখা আছে, তারপর দেখো যেটা বুঝানো লাগবে সেটা হচ্ছে এইটা, একটু তোমাদের বুঝাই। বলছে যে ই যুক্তিবাক্যের আবর্তন। এখন এখানে আরেকটা লিখি, এটা একটা
দেখো ই যুক্তি বাক্য কি বলতো, ই যুক্তি বাক্য হচ্ছে কি আমার, ই যুক্তি বাক্য হচ্ছে নৈয়ার্থক, তাই না? তো আবর্তনের ক্ষেত্রে কি গুণটা অপরিবর্তিত থাকবে, গুণটা কি থাকবে আমার, অপরিবর্তিত থাকবে আমার গুণ। তো নয় থাকলে নয়ই থাকবে, হয় হইতে পারবে না। তো হয় আছে কি কি, এ আর আই হচ্ছে হয় না, কারণ কি এরা সদর্থক। তো আমার উত্তর কি হবে, আমার উত্তর হবে, আমি বলছি আগে দুইটা বাদ দিবা, আমার উত্তর হবে হয় ই হবে, না হলে কি হবে, না হলে হচ্ছে ও হবে, কি হবে ই হবে, না হলে ও হবে। এবার আমরা চতুর্থ নিয়মটাতে চলে যাই। চতুর্থ নিয়মে বলছিল, চতুর্থ নিয়মটা কি ছিল বলো, দেখো যেগুলো অব্যপ্য পদ, যেগুলো কি আমার, যেগুলো হচ্ছে আমার অব্যপ্য পদ আশ্রয় বাক্যে, সেটা সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু কিন্তু তুমি যদি দেখো, তুমি যদি দেখো ই যুক্তি বাক্যে কিন্তু কোনো অব্যপ্য পদ নাই, আমার তো ব্যাপ্য পদের সাথে কোনো সম্পর্কই নাই। ওখানে তো বলেনি যে যেটা ব্যাপ্য পদ সেইটা যদি ব্যাপ্য হয় তাহলে নাই, ওখানে বলছে যেটা অব্যপ্য পদ সেইটা ব্যাপ্য হইতে পারবে না। তো এইখানে দেখো, এইখানে কি অব্যপ্য পদ আছে, এখানে তো অব্যপ্য পদ নাই, তার মানে ই থেকে আমি ইতেও যাইতে পারবো, আবার ই থেকে ওতেও যাইতে পারবো, তাই না? আমি তো দুইটাতেই যাইতে পারবো, মানে কি আমার দুইটাই সঠিক উত্তর এখানে হবে। তো এখন ভাইয়া আবর্তন তো জাস্ট আমি একটা নিতে পারবো, কিন্তু আমার তো এখানে দুইটাই উত্তর চলে আসছে, দুইটাই উত্তর চলে আসে। তাহলে আমি কি করব এখন, এখন একটা জিনিস সবসময় মনে রাখবা, আবর্তনে যদি সার্বিক বাক্য থেকে সার্বিক বাক্যে যাওয়া যায়, অর্থাৎ এখানে কি ই থেকে ইতে কি গেছি আমি, ই বাক্য কি সার্বিক না, সার্বিক নৈয়ার্থক, তো সার্বিক, তো তো সার্বিক থেকে যখন আমি সার্বিকে যাব, তাহলে আমার সার্বিক থেকে বিশেষে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার প্রায়োরিটির একটা ব্যাপার আছে, আমার সার্বিক থেকে আমি সার্বিকটাই নিব, আমি সার্বিক থেকে বিশেষে আমি যাইতে পারতেছি। এই যে ও যুক্তি বাক্য বিশেষ নৈয়ার্থক না, এটা তো বিশেষ, তাই না? এটা কি আমার, এটা তো বিশেষ। তো আমি সার্বিক থেকে সার্বিকেই যাব, আমি বিশেষে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে ই বাক্যের আবর্তন হবে ই বাক্য। ঠিক আছে, ও নিয়ম চারটাই মানছে, বাট যেহেতু আমাকে একটা উত্তর নিতে লাগবে, তার মানে কি, তার মানে আমার ই থেকে ই এ যাব, আমার আইতে মানে ওতে আমার যাওয়ার কোনো দরকার নাই, ও উত্তর হবে না, এটা ই উত্তর হবে। এটা তো একটু প্যাচ ছিল, আমি এটা বুঝাই দিছি যে বাকিগুলো তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে নিবা। এটা দিয়ে আছে, এখানে আছে, মিলাই দেখবা, দেখবা সব মিলছে, নিয়ম দিয়ে মিলাবা মিলছে। প্রতিবর্তন তো বুঝাই দিছি, প্রতিবর্তন। এইবার এ যুক্তিবাক্যে সরল আবর্তন কি সম্ভব না সম্ভব নয়, এটা খুবই ইম্পর্টেন্ট ঘ নাম্বারের জন্য। কিসের জন্য, ঘয়ের জন্য। কিসের জন্য, ঘয়ের জন্য। কার জন্য, ঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এ বাক্যে সরল আবর্তন সম্ভব কি সম্ভব না। এ যুক্তি বাক্যে সরল আবর্তন কি সম্ভব বা সম্ভব নয়, এটা হচ্ছে তোমার এখানে লেখা আছে যে এ বাক্যের আসলে সরল আবর্তন সম্ভব নয়। কেন সরল আবর্তন সম্ভব নয়, কারণ হচ্ছে দেখো সরল আবর্তনের পরিমাণটা হচ্ছে কি একই থাকে, আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণটা আমার একই থাকবে। অর্থাৎ কি, অর্থাৎ দেখো এ বাক্যের যদি আমি আবর্তন করি, এ বাক্য কি বাক্য বলতো, সদর্থক বাক্য, তাই না? তার মানে কি হয় এ হবে, না হলে কি হবে, আই হবে। তো যখনই হচ্ছে, এখন এ বাক্য হচ্ছে তোমার সার্বিক, আবার এই এ বাক্য হচ্ছে সার্বিক, আর এই আই বাক্য হচ্ছে বিশেষ। তো আমাকে বলছে যে পরিমাণটা এক হবে, মানে সার্বিক থেকে আমাকে সার্বিকই নিতে লাগবে, আমি আইতে যাইতে পারবো না। কিন্তু আমরা যখন আবর্তন করি, এ বাক্যের আবর্তন কি বাক্য আসে বলতো, আই বাক্য আসে। কিন্তু এ বাক্যের আবর্তন থেকে যখন আমি এ বাক্যের আবর্তন করতে যাব, তখন কিন্তু আমার কি হবে, তখন নিয়মটা লঙ্ঘন করবে, ওই যে চতুর্থ নিয়মটা আছে না, সেই নিয়মটা আমার লঙ্ঘন করবে। এই চতুর্থ নিয়মটা লঙ্ঘন করার কারণে আমি এ বাক্য থেকে এ বাক্যের সরল আবর্তন করতে পারবো না। কারণ সরল আবর্তনের সংজ্ঞাতেই তো বলে দিচ্ছে যে সরল আবর্তনে কি আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণটা এক থাকে। কিন্তু আমি যদি এ থেকে এতে করি, তখন আমার আবার চতুর্থ নিয়মটা ভাঙবে, যেটা আবর্তনের নিয়ম ভাঙবে, যার কারণে এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয়।
সরলাবর্তন সম্ভব হচ্ছে ই আর আই বাক্যের, ই আর আই বাক্যের। তো এই প্রশ্নটা আশা করি বুঝছো। ফেসবুকে, টেলিগ্রামে, ইউটিউবে সব জায়গায় পিডিএফ দিয়ে দিব ভাই, ক্লাসটা শেষ হোক, তার মধ্যে আমাদের আধা ঘন্টা সময় দিবা, নামাজের পরে তোমরা পিডিএফ পেয়ে যাবা সবকিছুরই, অলরেডি পিডিএফ আপলোড দেওয়া আছে। তাহলে ও বাক্যের আবর্তন বুঝছি, না এ বাক্যের সরলাবর্তনের সম্ভাবনা এটা আছে। এবার ও বাক্যের আবর্তন সম্ভব কিনা, ও যুক্তি বাক্যের আবর্তন আসলে সম্ভব নয়, এর কারণটা হচ্ছে চতুর্থ নিয়মটা লঙ্ঘন করে, ওটাই আমি এখানে লিখে দিচ্ছি, বুঝছো? এই যে ও বাক্যের আবর্তন যে সম্ভব নয়, এক্সাম্পল সহ আমি সবকিছু লিখে দিছি। এইবার এইটা যে ইম্পর্টেন্ট, সহানুমানের গঠন দেখো, এই সহানুমানের গঠন হচ্ছে দেখো দুইটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়। এরপরে দেখো, এরপরে এখানে সব উত্তর লেখা আছে, এগুলো সবই বুঝবা কোনটা কাকে বলে, এইটা এগুলো কিছুই নাই, যা শুধু তোমার এই যে সহানুমানে এই প্রশ্নটা একটু দেখি হতো, এটা গয়ের জন্য ইম্পর্টেন্ট, গয়ের জন্য ইম্পর্টেন্ট, আমি একদম বাংলা ভাষায় লিখে দিছি, সবই বুঝবা, সবই বুঝবা। মধ্যপদের ভূমিকাটা এই দেখো, চতুষ্পদী অনুপপত্তি, চতুষ্পদী অনুপপত্তি কেমনে চতুষ্পদী অনুপপত্তি ঘটছে। রাতে পরীক্ষা হচ্ছে, গুগল ডক্সে দিবা, তোমাদের লিংক দিয়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষার লিংক পেজে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, গুগল ডক্সে এক্সাম দিবা রাতে। দেখো কি বলছে যে সহানুমানে তিনটা পদের পরিবর্তে যদি চারটা পদ ব্যবহার করা হয় তাহলে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। তো কি দেখো, এই যে এটা নিয়ে যে সব থেকে বেশি যে ট্রোল করেন, আমি বলছি না, এটাই হচ্ছে এখন দেখো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বলছে যে মানুষ হয় এমন প্রাণী যারা গরু খায়, অতএব গরু হয় এমন প্রাণী যারা ঘাস খায়, অতএব মানুষ হয় এমন প্রাণী যারা কি ঘাস খায়। তো মানুষকে কি বানাই দিছে, মানুষ হচ্ছে কি ঘাস খায় বলছে। রাত 10টার দিকে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো আবার এখানে কি এইগুলো এক একটাই কি একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ না। এই যে গরু একটা উদ্দেশ্য পদ, এই এমন প্রাণী যারা ঘাস খায় এটা একটা বিধেয় পদ, মানুষ একটা উদ্দেশ্য পদ, এমন প্রাণী যারা ঘাস খায় এটা একটা বিধেয় পদ। তো আমার এখানে পদ কয়টা দেখো তো, পদ কয়টা আসে দেখো। 1 নম্বর পদ আসে মানুষ, এই যে মানুষ। 2 নম্বর পদ আসে এমন প্রাণী যারা গরু খায়, এই যে এমন প্রাণী যারা গরু খায়। 3 নম্বর হচ্ছে গরু, এই যে গরু। 4 নম্বর এমন প্রাণী যারা ঘাস খায়, এমন প্রাণী যারা ঘাস খায়। এখন গরু আর এমন প্রাণী যারা গরু খায়, এই দুইটা কি এক জিনিস? এই দুইটা তো ভাই আলাদা আলাদা জিনিস। তার মানে কয়টা? তার মানে 4টা পদ আছে। কয়টা পদ আছে? 4টা পদ আছে। কিন্তু সহানুমানের নিয়ম কি? সহানুমানের নিয়ম হচ্ছে সহানুমানে 3টা পদ আমি ব্যবহার করতে পারবো, 4টা পদ ব্যবহার করতে পারবো না, যার ফলে এখানে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। তো তোমারে যদি এই যে যুক্তিবিদ্যা এইগুলো নিয়ে যদি তোমাকে যদি কেউ যদি এখন থেকে বলে যে এই যুক্তিবিদ্যা মানে তো এইটা, তো তুমি তাদের মোক্ষম জবাবটা দিতে পারবা তো যে না এটা আসলে যুক্তিবিদ্যার ভাষা, এটা সঠিক না, এটা ভুল, এখানে অনুপপত্তি ঘটছে। এটা আশা করি কি করতে পারবা, এটা আশা করি এখন বলতে পারবা। এটা একটা গেল। আর লাস্ট যেটা আমি বুঝাইতে চাইছিলাম সেটা বুঝাই দিলে আমি তোমাদের একটা লাস্ট একটা সাজেস্ট মানে জাস্ট কয়েক 5-6 মিনিট একটা কথা বলে তোমাদের ছেড়ে দিব। ইনশাল্লাহ আমরা 7টার মধ্যে শেষ করে ফেলবো। এই যে অব্যপ্য মধ্যপদ আমি বুঝাইছি তোমাদের, এই যে এইটা অবৈধ ব্যাপ্যতাজনিত অনুপপত্তি। অবৈধ কি আমার ব্যাপ্যতাজনিত অনুপপত্তিটা দেখো বলছে যে সহানুমানে, আসলে এটা বলছে মেইন কথা হচ্ছে সহানুমানে আশ্রয় বাক্যে যেই পদটা ব্যাপ্য না সেই পদটা সিদ্ধান্তে এসে ব্যাপ্য হইতে পারবে না। এখন দেখো, এখন আমার আশ্রয় বাক্য কয়টা আছে বলো তো? ক্লাস এখনই শেষ হবে, আর 10 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো কি বলছে, তোমার বলছে কি, তোমার বলছে যে এই যে সহানুমানে যে আছে, এই সহানুমানে আমার আশ্রয় বাক্য কয়টা বলতো? আশ্রয় বাক্য তো হচ্ছে 2টা। তো এই জন্য সহানুমানে দেখো একটা হচ্ছে কি প্রধান আশ্রয় বাক্য না, আর একটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তো যদি
প্রধান আশ্রয় বাক্যে যেই পদটা অব্যপ্য সেইটা যদি সিদ্ধান্তে এসে ব্যপ্য হয় তাহলে কি হবে, আমার অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি ঘটবে। আর অপ্রধান আশ্রয় বাক্যে যেই পদটা হচ্ছে অব্যপ্য সেটা যদি সিদ্ধান্তে এসে ব্যপ্য হয়ে যায় তাহলে অপ্রধান পদ জনিত অনুপপত্তি ঘটবে। তো এটা কেমনে আমি দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো এখানে উদাহরণ সহ আছে, আমি বলছিলাম বুঝাই দিব, এই যে বুঝাই দিচ্ছি। দেখো বলছে যে মেইন নিয়ম কি, আমার মেইন নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য যেটা অব্যপ্য সিদ্ধান্তে সেটা ব্যপ্য হবে না, সিদ্ধান্তে সেটা ব্যপ্য হতে পারবে না। তো প্রথমটা কি, প্রথমটা আমরা কি পড়তেছি, অবৈধ প্রধান পদ জনিত। তো প্রধান পদ কোথায় থাকে, প্রধান আশ্রয় বাক্যে থাকে। তার মানে প্রথমটাই হচ্ছে আমার কার সাথে রিলেশন, প্রধান আশ্রয় বাক্যের সাথে রিলেশন, তাই না? এই যে এটার সাথে এটার সাথে আমার হচ্ছে কি এইটার। তো এখন দেখি, এখন এইটা কোন যুক্তি বাক্য, এটা হচ্ছে আমার এ যুক্তি বাক্য, আর সিদ্ধান্তটা কোন যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য। তো কি এই মানুষ পদ কি ব্যপ্য, তাই না? ও এই যে এস, এস মানে সাবজেক্ট বাক্য উপস্থিত, আর কি তোমার এখানে জীব পদটা কি, জীব পদটা হচ্ছে অব্যপ্য। কেন অব্যপ্য, কারণ বিধেয় পদ তো অব্যপ্য এই যুক্তি বাক্যে। এবার ই এর সাথে কি আছে, আমার বোধ আছে, বি আছে। বোধ মানে কি, দুইটাই ব্যপ্য, কি দুইটাই ব্যপ্য। তো কি, তো এই যে কুকুর যে আছে এটা কি আমার ব্যপ্য উদ্দেশ্য পদ, আর জীব হচ্ছে কি আছে আমার, এটা হচ্ছে কি আমার ব্যপ্য, কি এটাও ব্যপ্য। তো নিয়ম কি, আশ্রয় বাক্যে অব্যপ্য পদ, চলো আশ্রয় বাক্যে অব্যপ্য পদে চলে যাই। আশ্রয় বাক্যে অব্যপ্য পদ হচ্ছে এই যে জীব, এই যে জীব, এইটা। এখন সিদ্ধান্তে চলে যাব, সিদ্ধান্তে কি ব্যপ্য হইতে পারবে না, বাট এই জীবটা দেখো সিদ্ধান্তে এসে কি হয়ে গেছে, ব্যপ্য হয়ে গেছে। তার মানে এটা কি, এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটছে, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটছে। বুঝছো? এটা এটা তাহলে প্রথমটা গেল। এবার আরেকটা, এবার অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি। এখন অপ্রধান পদ থাকে কোথায়, অপ্রধান আশ্রয় বাক্যে। তো অপ্রধান আশ্রয় বাক্য এই যে এইটা, আর কি সিদ্ধান্ত, এই দুইটা নিয়ে আমার কাহিনী। ওকে, তাহলে কি এটা কোন যুক্তি বাক্য, এ যুক্তি বাক্য। এটা কোন যুক্তি বাক্য, এ যুক্তি বাক্য। এ যুক্তি বাক্যের কি আমার উদ্দেশ্য পদ ব্যপ্য, অর্থাৎ এখানে মানুষ হচ্ছে ব্যপ্য, জীব হচ্ছে অব্যপ্য। এবার এখানে কি দ্বিপদ জীব, এ যুক্তি বাক্যের কি উদ্দেশ্য পদটা ব্যপ্য না, এটা ব্যপ্য, এটা কি আমার, এটা হচ্ছে অব্যপ্য। ঠিক আছে, এখন দেখো আমার নিয়ম কি ছিল, আশ্রয় বাক্যে যেটা অব্যপ্য, আশ্রয় বাক্যে অব্যপ্য হচ্ছে দ্বিপদ জীব, এই যে অব্যপ্য, সেটা কি হবে আমার সিদ্ধান্তে এসে ব্যপ্য হইতে পারবে না। বাট দেখো এই যে সিদ্ধান্তে এসে কি হয়ে গেছে, ব্যপ্য হয়ে গেছে দ্বিপদ জীব, যার ফলে এখানে কি কি অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ঘটছে। বুঝছো? এটা বুঝছো? বুঝছো? অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি বুঝছো? শেষ হবে এখন 5 মিনিট আর শেষ হয়ে যাবে। আচ্ছা আরেকবার, ওকে আরেকবার যাও, লাস্ট যেহেতু আরেকবার যাও। কি বলছি, নিয়মটা হচ্ছে তোমার আশ্রয় বাক্যে যেই পদটা ব্যপ্য না মানে অব্যপ্য সেটা সিদ্ধান্তে ব্যপ্য হতে পারবে না, এটা আমার মেইন নিয়ম। তো এখন আমার তো ভাই আশ্রয় বাক্য দুইটা, একটা প্রধান আশ্রয় বাক্য, একটা অপ্রধান আশ্রয় বাক্য, সেজন্য অনুপপত্তিও ঘটবে দুইটা। কারণ কি, আমি জানি প্রধান আশ্রয় বাক্য তাকেই বলে যেখানে প্রধান পদটা থাকে, আর অপ্রধান আশ্রয় বাক্য তাকে বলে যেখানে অপ্রধান আশ্রয় বাক্য থাকে। তো আমরা একবার একবার করে দেখব। তো আমরা এখানে অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি নিয়ে কাজ করতেছি, মানে অপ্রধান পদ। তো এখন কি, এখন অপ্রধান পদ আমি কিভাবে বের করব, এই যে দেখো এটা হচ্ছে কি আমার সিদ্ধান্ত, আমার এই সিদ্ধান্তের
যে উদ্দেশ্য পদটা আছে দ্বিপদ জীব, এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ। এটাকে হচ্ছে কি বলে, সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে অপ্রধান পদ। তো এই দ্বিপদ জীব কই আছে, দ্বিপদ জীব আছে এইটা। তার মানে আমার কোন দুইটা বাক্য নিয়ে খেলা হবে, আমার এই দুইটা বাক্য নিয়ে খেলা হবে, তাই না, এইটা আর এইটা। তো এখন কি বলছে, বলছে যে আশ্রয় বাক্য আমার এখানে আশ্রয় বাক্য আমি ধরবো কোনটা বলতো, যেহেতু অপ্রধান পদের কথা বলছে, মানে আমি 2 নাম্বার আশ্রয় বাক্য ধরবো, 1 নাম্বার আশ্রয় বাক্য তো আমি ধরবো না। তো এখানে আশ্রয় বাক্যে যেটা অব্যাপ্য পদ, তো দেখো এটা কোন যুক্তি বাক্য, এটা হচ্ছে আমার এ যুক্তি বাক্য। কেন, কারণ এখানে সকল আছে আর হয় আছে, সকল আছে আর হয় আছে। তো সকল যে আছে আর হয় আছে, যে এটা হচ্ছে কি এ যুক্তি বাক্য। এখন এ যুক্তি বাক্যের দুইটা পদ আছে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। এখন কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য এটা জানার একটা সূত্র আছে, এস এ বিনব। তার মধ্যে এর সাথে আমি বলছি যে যে উপস্থিত থাকবে সে ব্যাপ্য, আর যে উপস্থিত থাকবে না সে অব্যাপ্য। এখানে এস হচ্ছে কি উপস্থিত আছে, তার মানে কি, তার মানে এ হচ্ছে ব্যাপ্য। তো এইখানে উদ্দেশ্য পদ মানুষ হচ্ছে আমার ব্যাপ্য, আর বিধেয় পদ হচ্ছে কি দ্বিপদ জীব হচ্ছে আমার অব্যাপ্য। কি হবে, অব্যাপ্য হবে। তো আমার কাজ কি, দেখো আশ্রয় বাক্যে যেটা অব্যাপ্য পদ, এই যে আশ্রয় বাক্যে অব্যাপ্য পদ হচ্ছে কি দ্বিপদ জীব আমি পেয়ে গেছি। এখন এই দ্বিপদ জীব পদটা সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়েছে না অব্যাপ্য হয়েছে সেইটা দেখার বিষয়। যদি এটা সিদ্ধান্তে গিয়ে এই অব্যাপ্যই থাকে তাহলে নিয়ম মানছে, কিন্তু যদি সে ব্যাপ্য হয়ে যায় তাহলে সে নিয়ম মানেনি। তো এখন দেখো, এখন এই দ্বিপদ জীব আবার কি, এটা কোন যুক্তিবাক্য বলতো, এটা হচ্ছে এ যুক্তিবাক্য। তো এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কি, উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য, আর বিধেয় পদ হচ্ছে কি অব্যাপ্য। তো আমার এইখানে আগে দেখো অব্যাপ্য পদ কি ছিল, অব্যাপ্য পদ ছিল হচ্ছে কি আমার দ্বিপদ জীব। এটা এখন আমি সিদ্ধান্তে দেখবো ব্যাপ্য হইছে না অব্যাপ্যই আছে। দেখো এই অব্যাপ্য পদ দ্বিপদ জীব এটা সিদ্ধান্তে আসে কি হয়ে গেছে, ব্যাপ্য হয়ে গেছে, কি ব্যাপ্য। কিন্তু আমার নিয়ম তো বলছে যে ব্যাপ্য হইতে পারবে না, তাকে অব্যাপ্যই থাকতে লাগবে। যার কারণে এখানে যেই অনুপপত্তিটা ঘটছে সেটাকে বলে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি, অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। তো আশা করি এটা হচ্ছে তোমার কি, আশা করি এটা হচ্ছে পারবা। এখানে গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, এগুলো একটু দেখে নিবা। তো কি, তো এই যে আমাদের মোট কয়টা, আমাদের মোট হচ্ছে 3টা ক্লাস হইলো। কয়টা, 3টা ক্লাস। এই 3টা ক্লাসে আমি তোমাদের যুক্তিবিদ্যার কয়টা, 6টা অধ্যায়, 6টা অধ্যায় পড়াইছি, মানে আমরা পুরো ফুল যুক্তিবিদ্যা শেষ করে ফেলছি। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের 6টা অধ্যায় শেষ, তোমাদের আমি নামাজের সময়ের মধ্যে শেষ করে দিতে পারছি। তোমরা এরপরে কি করবা, আমি পিডিএফ 3টাই দিয়ে দিব, আমাদের গুগল ড্রাইভ লিংকটা এখানে থাকবে, সেখানে তুমি 3টা পিডিএফই হচ্ছে পেয়ে যাবা। এই 3টা পিডিএফ তোমরা আজকে হচ্ছে পড়বা, পড়ে ইনশাল্লাহ কালকে পরীক্ষা দিলে আশা করতেছি তোমরা অনেক ভালো একটা পরীক্ষা দিবা, আশা করি। তো দেখো তোমরা কি করবে, আরেকটা কথা বলি যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমি বলছি যে সব সময় সংজ্ঞা এর সাথে যদি তুমি উদাহরণ ব্যবহার করতে পারো তাহলে সব থেকে বেশি মার্কস পাবা। সংজ্ঞা প্লাস উদাহরণ এই দুইটা যদি তুমি যুক্তিবিদ্যায় ব্যবহার করতে পারো তাহলে তুমি কি, তাহলে তুমি অনেক ভালো মার্কস পাবা। সংজ্ঞা প্লাস উদাহরণ, ধরো তুমি সংজ্ঞা দিলা, উদাহরণ দিলা, আবার উদ্দীপকের যেটার সাথে মিল রাখতে বলছে সেটাও আবার এক্সপ্লেন করে দিবা, বললাম যে তুমি অনেক ভালো একটা মার্কস পাবা, অনেক ভালো একটা মার্কস পাবা। তো ফার্স্ট পেপারে তোমাদের সাথে জার্নি এখান পর্যন্তই ছিল। আরেকটা কথা সেটা হচ্ছে রাত 10টার দিকে আমি একটা এমসিকিউ এক্সাম নিব, অর্থাৎ তোমাদের যে এই যে এমসিকিউ গুলো যে পড়াইছি তোমাদের কি এটা একটা কি যাচাই করতে লাগবে না, এই যাচাইয়ের জন্য রাত 10টায় এমসিকিউ এক্সাম হবে। এটা হচ্ছে তোমরা কি গুগল ফর্মে গিয়ে হচ্ছে কি পরীক্ষা দিয়ে দিবা, তোমাদের হচ্ছে কি লিংকটা দিয়ে দেওয়া হবে এই পেজেই, রাত 10টার দিকে লিংকটা দিয়ে দেওয়া হবে, তোমরা হচ্ছে কি পরীক্ষা দিবা। পিডিএফ এই পোস্টে, এই যে ক্লাসটা করলাম না এখানে, এই ক্লাসের পিন পোস্টে পিডিএফ পেয়ে যাবা, নামাজের পরে পেয়ে যাবা পিডিএফটা, নামাজের পরে পিডিএফ পেয়ে যাবা। তো সবাইকে হচ্ছে কি, সবাইকে বেস্ট অফ লাক।
সবাইকে হচ্ছে কি বেস্ট অফ লাক। আশা করি আমি আমার দিক থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করছি, বাকিটা এখন তো পরীক্ষা হলেই দেখা যাবে যে কেমন পরীক্ষা দাও। তো সবাই হচ্ছে পরীক্ষাটা দিও, সবাই 10টার পরীক্ষাটা দিও। পিডিএফ দিয়ে দিব। তো সবার সাথে হচ্ছে যদি ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে ভালো হয়, যে এই আশা করি সেকেন্ড পেপার পরীক্ষাতেও তোমাদের আমি যদি দেখো বিশ্বাসটা অর্জন করতে পারি, আশা করি তোমরা সেকেন্ড পেপার পরীক্ষাও মানে সেকেন্ড পেপার অনেক ভালো হচ্ছে আমার ক্লাস করবা, এমনকি অনেক ভালো একটা পরীক্ষা দিবা আশা করি। আপাতত ফার্স্ট পেপারে হচ্ছে পরীক্ষাটা ভালোভাবে দাও, সবার জন্য হচ্ছে বেস্ট অফ লাক। হ্যাঁ, লজিক সেকেন্ড পেপারও নিব। লজিক সেকেন্ড পেপার আগে পরীক্ষা দাও তারপর লজিক সেকেন্ড পেপার নিব। হ্যাঁ, জয়মন্তীর হালি অবশ্যই সবার জন্য দোয়া থাকবে, সবার জন্য বেস্ট অফ লাক। তারপরে যে উর্মি, তারপরে হচ্ছে প্রয়রুহি, তারপরে হচ্ছে রাফিদ, সবাইকে হচ্ছে বেস্ট অফ লাক। আর বাকি সবাইকে আশা করি আমি আমার দিক থেকে আমার এই মানে ক্ষুদ্র যে জ্ঞান আছে এটা তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। তো হচ্ছে তোমরা আশা করি অনেক ভালো একটা পরীক্ষা দিবা, আর তোমরা যদি একটা ভালো পরীক্ষা দিয়ে বের হইতে পারো এটাই হচ্ছে সব থেকে বড় একটা মানে অ্যাচিভমেন্ট হবে আর কি আমার জন্য। হ্যাঁ আয়শা, সেকেন্ড পেপারের ক্লাস নিব, সমস্যা নাই। আগে ফার্স্ট পেপার পরীক্ষাটা ভালো করে দাও ইনশাল্লাহ, এরপরে সেকেন্ড পেপার ক্লাসটাও নিব। ঠিক আছে, তাহলে এখান পর্যন্তই। আচ্ছা দিয়া, ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। কারো কিছু জানার নাই তো নাকি? হ্যাঁ অবশ্যই রাফিদ, অবশ্যই দোয়া করব। কারো কিছু তো জানার নাই নাকি? ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে এখান পর্যন্তই। ওকে নিধি, ওয়েলকাম। ঠিক আছে তাহলে জামিল আর জাদাকারণ খাইরান, ওকে নিশি গেমিং, ওকে ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ আর ভাই এগুলোর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, এখন জাস্ট আমার পিডিএফ পড়ে পরীক্ষা দিতে যাবা, আমার জাস্ট পিডিএফটা পড়বা আর পরীক্ষা দিতে যাবা, পিডিএফ পড়বা পরীক্ষা দিতে যাবা। ঠিক আছে তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। ওকে।